ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে বিকেলের এই পর্বের 3টি কবিতার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আমি গালিব ভাইয়া আছি। আমরা একদমই সহজে এখন যে কবিতাগুলি শেষ করব সেটি হচ্ছে প্রতিদান। আমি কিংবদন্তির কথা বলছি, ফেব্রুয়ারি 1969। সো প্রথমে আমরা যে কাজটি করব, আমরা সবাই খাতা এবং কলম নিয়ে এবং বই নিয়ে রেডি হয়ে যেতে হবে। সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে দিব। বিকেলের এই ক্লাসে আমরা প্রমাণ করে দিব যে আমরা বিকেল বেলায় অনেক বেশি পড়াশোনা করি। সো আমরা সবাই আমাদের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে দিব, সর্বোচ্চ সংখ্যক বন্ধুকে মেনশন করে দিব। আমরা যেন বিশাল একটা সংখ্যক শিক্ষার্থীদেরকে নিয়ে এই ক্লাসটি করতে পারি। ওকে, সবাই দ্রুত এই কাজটি করতে হবে। আমরা সকালে অলরেডি এত সংখ্যক শিক্ষার্থী আমাকে নক দিয়েছে, আমাদের পেজে নক দিয়েছে এবং এত বেশি খুশি যে 3টি কবিতা তারা সকালে শেষ করে ফেলেছে এবং বুঝে শুনে যে ভাইয়া এমসিকিউ ছাড়া এত সুন্দর করে কবিতাগুলো শেষ করতে পেরেছি। খুবই খুশি সবাই। সো এখন আমরা আরও 3টি কবিতা শেষ করব। আমার মনে হচ্ছে প্রস্তুতি এভাবে হওয়া উচিত। সো সবাই কি রেডি? বলো ভাইয়া। আমরা সবাই রেডি এবং সবাই শেয়ার করেছি। সবাই রেডি? ঠিক আছে, ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাসটি। তোমরা সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ সংখ্যক বন্ধুদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও। সবাই বিসমিল্লাহ পড়ো। যতজন আছে সবাই বিসমিল্লাহ পড়ো, প্লিজ সবাই বিসমিল্লাহ পড়ো। আমরা মেবি এখনো শেয়ার করিনি। আচ্ছা, প্রথম আমরা যে কবিতাটি পড়বো সেটি হচ্ছে প্রতিদান। একটু ভাইকে 1 মিনিটের মধ্যে একটু নিশ্চিত করো যে আমরা সবাইকে এই কবিতাটি খুলেছি কিনা। ওকে, প্রতিদান। সবাই একটু ভাইকে বলো আমরা এই কবিতাটি খুলেছি কিনা। দ্রুত ভাইকে নিশ্চিত করো যে আমরা এই কবিতাটি খুলেছি। ওকে, সবাই রেডি? প্রতিদান কবিতাটি পড়বো। আমি একটু জাস্ট একবার চেক করবো যে আমরা আসলে কতটি শেয়ার করেছি, দেখি তোমাদের আসলে ভালোবাসার শক্তি কেমন। ঠিক আছে, এই যে আমরা এখন একটু পরে ভালোবাসা শুরু করে দিব। সো না, শেয়ার করে নিবে, শেয়ার করে নি, এটা শেয়ার করে দিবে। আমি যখনই লাইভে আসবো, যেমন আবার আজ রাত 9টা 30 বিদ্রোহী কবিতা আছে, তোমাদের লাল সালু আছে। সো তোমাদের সাপোর্ট পেলে তো ভাইয়া বেশি। ওকে ঠিক আছে, সবাই রেডি? ওকে, আমরা সবাই শেয়ার করবো ভাই, যতজন আছে 1000+ শিক্ষার্থী আছে, সবাই যদি একটা করে শেয়ার করে 1000 হয়ে যায়। ওকে, সবাই মিলে শেয়ার করি। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বিসমিল্লাহ পড়ি। প্রতিদান, জসিমউদ্দিন। তোমরা সবাই হয়তো জসিমউদ্দিনকে চিনো না। এই জসিমউদ্দিন ছিলেন আমার এলাকার বড় ভাই। আবার বলছি, তোমরা সবাই হয়তো জসিমউদ্দিন সম্পর্কে কিছু না কিছু জানো। এই জসিমউদ্দিন ছিলেন আমার এলাকার বড় ভাই। তো আমি জসিমউদ্দিনের কাছে গিয়েছি, আমি বলেছি ভাইয়া কেমন আছেন। ভাইয়া আমাকে বলেছেন আমি অনেক বেশি ভালো আছি। আমি ভাইয়াকে বলেছি, আমি তো বলেছি প্রথমে আমি তোমাদেরকে কবিতাগুলো একটা গল্প বলবো, তারপর কবিতার ব্যাখ্যা বলবো। আমি কি ভাইয়াকে বলেছি ভাইয়া প্লিজ আমি একটু মানসিক অশান্তিতে আছি, কিছু কষ্টে আছে, আমাকে কিছু বলেন। ভাইয়া আমাকে জাস্ট 10টি উপদেশ দিয়েছে। এই 10টি উপদেশই হয়ে গেছে আমাদের প্রতিদান কবিতা। চলো আমরা সেটি দেখব। ভাইয়া আমাকে বলছে গালিব, তোমার যে ঘর ভাঙবে তুমি তার ঘর তৈরি করে দিবে। তোমাকে যে পর করবে তুমি তাকে আপন করবে। তোমাকে যে পথের বিরাগী করবে তুমি তার জন্য পথে বসে থাকবা। যে তোমার ঘুম নষ্ট করবে তুমি তার জন্য দীর্ঘ রাত জেগে থাকবা। আমরা দ্রুত এগুলো উঠে ফেলতে হবে। আমার বড় ভাই, সুন্দর করে সবাই লিখে ফেলতে হবে। আমার বড় ভাই জসিমউদ্দিন, আমার বড় ভাই জসিমউদ্দিন আমাকে 10টি উপদেশ দিয়েছেন। এই 10টি উপদেশ এখন কবিতা হয়ে গেছে। সবার লেখা হয়েছে, লেখা হলে আমাকে বলবা। সবার লেখা হয়েছে কিনা আমাকে জানাবা। এবং আমরা সবাই যে যখন জয়েন করব সবাই শেয়ার করে দিই প্লিজ। আর তোমরা আমার ক্লাসগুলো শেষে সাথে সাথে এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করে ফেলবা। যেখানে সমস্যা বা আমি আমার নাম্বার দিয়ে দিব, আমাকে জানাবা, কোনো সমস্যা নেই। তোমাদের A+ নিশ্চিত করার জন্য আমার যা করা দরকার আমি তা করবো। তবে ভাইয়া তোমরা আগে বিষয়গুলো বুঝতে হবে প্লিজ।
তাহলে আমি বলছি আমার এলাকার বড় ভাই জসিমউদ্দিন, তার কাছে আমি গিয়েছি, গিয়ে বলেছি ভাইয়া আমি কিছু মানসিক অশান্তিতে আছি, ভাইয়া আমাকে বলেছেন গালিব যে তোমার ঘর ভাঙবে তুমি তার ঘর তৈরি করে দিবে, যে তোমাকে পর করবে তুমি তাকে আপন করবা, যে তোমাকে পথের বিরাগী করবে তুমি তার জন্য পথে বসে থাকবা, যে তোমার ঘুম নষ্ট করবে তার জন্য তুমি দীর্ঘ রাত জেগে থাকবা। সবার লেখা হয়েছে? সবার লেখা হয়েছে? বলো, সবার লেখা হয়েছে? সবার লেখা হয়েছে, থ্যাংক ইউ। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমার ভাইয়া আমাকে বলেছেন গালিব যে তোমার কুল ভাঙবে, যে তোমার কুল ভাঙবে, সব আমি ব্যাখ্যা করে বুঝাই দিব, তুমি তার কুল ভাঁধি দিবা, মানে তৈরি করে দিবা, যে তোমার বুকে আঘাত দিবে, দিয়ে তোমাকে কাঁদাবে, তার জন্য তুমি নিজে কান্না করবা, যে তোমার বুকে আঘাত দিয়ে তোমাকে কাঁদাবে তার জন্য তুমি নিজে কাঁদবা, যে তোমাকে বিষের বাণ দিবে তুমি তাকে, বিষের বাণ মানে কটু কথা, খারাপ কথা বলে কষ্ট কষ্ট দিবে, তুমি বুক থেকে তার জন্য গান, তার মানে তুমি এই মনের অন্তরের অন্তঃস্থল থেকে তার প্রতি ভালোবাসা দিবা, তার সাথে কথা বলবা। তাহলে যে তোমার কুল ভাঙবে তুমি তার কুল ভাদি দিবা, তৈরি করে দিবা, যে তোমার বুকে আঘাত দিয়ে কাঁদাবে তার জন্য তুমি নিজে কাঁদবা, যে তোমাকে বিষের বাণ কটু কথা বলে কষ্ট দিবে তুমি বুক থেকে তার জন্য কথা বলবা। সবার হয়েছে? দ্রুত লিখে ফেলতে হবে। এটা হচ্ছে প্রতিদান। আমরা যে কোনো কবিতাকে আগে সুন্দর করে একটা গল্পের মাধ্যমে শেষ করে ফেলবো, তখন এরপরে আমরা কবিতা পড়বো, তাইলে এটা আমাদের জন্য অনেক সহজ হবে। আপনার ক্লাসটা করেছে অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, সবার ভালো লাগবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। ওকে চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে বাকি সর্বশেষ যেটি আছে, যে আমাকে, যে আমার জসিমউদ্দিন ভাই আমাকে বলেছে গালিব যে কাটা দেয় তোমার পথে তুমি তার জন্য ফুল নিয়ে বসে থাকবা, যে তোমার বুকে কবর দিবে, মানে এত কষ্ট দিবে যে তুমি মনে হচ্ছে যেন কবরে ঢুকে গেছ, তুমি তাকে বুকে ভরে নিবা, তাকে বুকে টেনে নিবা, মানে তুমি আমাকে এত কষ্ট দিয়েছ যে আমি মনে হচ্ছে কবরে ঢুকে গেছি, তারপরে তুমি তাকে তোমার বুকে টেনে নিবা, যে তুমি তাকে রঙিন ফুলের ভালোবাসা দিবা, ফুলের বাগানের মতো ভালোবাসা, যে তোমাকে নিষ্ঠুর বাণী শোনাবে তুমি তাকে সখী বানাবা। এই শেষ, এই হচ্ছে আমাদের প্রতিদান কবিতা। ওকে সবার এই পর্যন্ত লেখা হলে আমরা কবিতাতে চলে যাব। এই পর্যন্ত লেখা হয়েছে? ক্লাস ভালো লাগে না? আলহামদুলিল্লাহ, ওকে থ্যাংক ইউ ভাইয়া, আমরা সবাই শেয়ার করে দিই ভাইয়া। আমি ভাই প্লিজ আমাকে একটু হেল্প করো, কারণ আমরা শেষ করতে হবে। তাইলে টোটাল 10টা টেকনিকের মাধ্যমে, ভাইয়া সবাই একটু খেয়াল করো, টোটাল এই 10টা টেকনিকের মাধ্যমে পুরো প্রতিদান কবিতা শেষ। 10টা টেকনিক কি আবার বলছি, অনেকে প্রথম থেকে ছিল না। আমার বড় ভাই জসিমউদ্দিন, তোমরা জসিমউদ্দিনকে অনেকে চিনো, উনি আমার এলাকার বড় ভাই। তা আমি খুব একটা কষ্টে ছিলাম, তো আমি জসিমউদ্দিন ভাইয়ার কাছে গিয়েছি যে ভাইয়া আমাকে প্লিজ কিছু একটা উপদেশ দিন। ভাইয়া আমাকে বলেছে গালিব তোমাকে আমি 10টা উপদেশ দিব। আমি বলছি হ্যাঁ ভাইয়া 10টা উপদেশ দিন। ভাইয়া আমাকে বলেছে গালিব যে তোমার ঘর ভাঙবে তার ঘর তৈরি করে দাও, যে তোমাকে পর করবে তাকে আপন করে নাও, যে তোমাকে পথের বিরাগী করবে তুমি তার জন্য পথে বসে থাকো, যে তোমার ঘুম নষ্ট করবে তার জন্য তুমি দীর্ঘ রাত জেগে থাকবা, যে তোমার কুল ভাঙবে তার কুল তুমি বেঁধে দাও, যে তোমার বুকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে কাঁদাবে তার জন্য তুমি কান্না করো, যে তোমার বিষের বাণ কটু কথা বলবে তুমি তাকে বুক থেকে মন থেকে কথা বলো। পরে ভাইয়া আমাকে বলেছে গালিব যে তোমাকে কাটা দেয় পথে তুমি তার পথে ফুল দাও, যে তোমার বুকে কবর মানে কষ্ট দিয়ে কবর পর্যন্ত নিয়ে যায় তুমি তাকে বুকে টেনে নাও, ভালোবাসার একদম ফুলের বাগান সহ ভালোবাসা দাও, যে তোমাকে নিষ্ঠুর বাণী শোনাবে তুমি তাকে সখী বানাবা, বন্ধু বানাবা। ওকে শেষ। ইয়েস আমার বড় ভাই জসিমউদ্দিন। চলো এবার আমরা প্রতিদান কবিতার মূল কথাটা জানবো। ওকে ওকে এবার আমরা মূল কথাটা জানবো। প্রতিদান কবিতার মূল কথা সবাই লিখে ফেলে দ্রুত, তাহলে তুমি সিকিউগুলো লিখতে পারবা। ওকে এখানে পরার্থপরতা মানে পরের উপকারের চেতনা প্রকাশ পেয়েছে, সবাই দ্রুত লিখে ফেলি। ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে সবাই দ্রুত লিখে ফেলি। প্রতিদান কবিতার কোন কোন বিষয়গুলো আলোচনা হয়েছে? ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে, ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে। তোমরা সকালে 3500 শিক্ষার্থী ছিলে, এখন হচ্ছে 1600, এটা কি হয়েছে বলো তো? আপনি এতদিন আগে কইছিলেন, থ্যাংক ইউ। আচ্ছা ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে,
ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে অন্যের জন্য কাজ করা, সবাই দ্রুত লিখে ফেলি। বিসর্জন দিয়ে, ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে অন্যের জন্য কাজ করা, অন্যের জন্য কাজ করা, দ্রুত লিখে ফেলি। এই কবিতার মূল আলোচনাগুলো কি কি? ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে অন্যের জন্য কাজ করা, পরের উপকার করাই হচ্ছে জীবনের মূল উদ্দেশ্য। লেখো, পরের উপকার করাই হচ্ছে জীবনের মূল উদ্দেশ্য। পরের উপকার করাই হচ্ছে জীবনের মূল উদ্দেশ্য। পরার্থপরতা মানে পরের উপকার করাই হচ্ছে জীবনের প্রকৃত সুখ। তাহলে ভাইয়া বলো, পরের উপকার করা জীবনের মূল উদ্দেশ্য। পরের উপকার করলে জীবনে প্রকৃত সুখ পাওয়া যায়। এই সমাজ সংসারে হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি দূর করে সবাই একে অপরকে ভালোবাসবা, এই হচ্ছে কবিতার মূল আলোচনা। শেষ। এবার বলো, আমি কি মূল আলোচনা বুঝাইতে পেরেছি? বলো ভাই, মূল আলোচনা বুঝাইতে পেরেছি? পরার্থপরতা চেতনার প্রকাশ পেয়েছে, মানে পরের যেন আমরা উপকার করি, কেউ তোমাকে কষ্ট দিল তুমি তার উপকার করবা, আর এই পরের উপকার করা এটা হচ্ছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য। পরের উপকার করার মাধ্যমেই আমরা জীবনের প্রকৃত সুখ খুঁজে পাই। সমাজ এবং সংসার থেকে যেন আমরা হিংসা বিদ্বেষ এগুলো সব দূর করতে পারি, এটাই প্রকাশ পেয়েছে। আশা করছি তোমরা সবাই লিখতে পেরেছ। চলো আমরা কবিতাতে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলেছেন বলো? আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা। কবি জসিমউদ্দিন, আমার দাদা জসিমউদ্দিন আমাকে বলেছেন, গালিব আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা, মানে আমার এ ঘর যে ভেঙেছে আমি ভাবি আমি তৈরি করি তার ঘর। বুঝতে পেরেছ? একদম সহজ কবিতা। আমার এ ঘর যে ভেঙে দিয়েছে আমি তার ঘর তৈরি করে দিই। তাহলে এখানে তুমি কি বুঝেছো বলো তো? শত্রুকে বন্ধুতে পরিণত করা। বলো এখানে কি বুঝতে পেরেছো বলো? শত্রুকে বন্ধুতে পরিণত করা, শত্রুকে বন্ধুতে পরিণত করা। দ্রুত ভাই, দ্রুত লিখতে হবে। আমার এই ঘর ভাঙ্গিয়েছে যে বা আমি বাদী তার ঘর। এখানে কি প্রকাশ পেয়েছে? শত্রুকে বন্ধুতে পরিণত করা। আরো প্রকাশ পেয়েছে অপরের প্রতি আমাদের আচরণ কেমন হবে। এখানে প্রকাশ পেয়েছে অন্যের প্রতি, অন্যের সাথে আমাদের আচরণ কেমন হবে। আশা করছি আমি বুঝাতে পেরেছি। ওকে ওকে, থ্যাংক ইউ। মা ডাকছে, ক্লাস শুরু হয়ে গেছে। ঠিক আছে, উঠে 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 যাও। ওকে ভাই, বুঝাইতে পেরেছি। আমার এ ঘর ভাঙিয়েছে যে বা আমি বাদী তার ঘর। এখানে কি প্রকাশ পেয়েছে? তোমরা তো আমার ক্লাস করতে এসেছো এটাই বোঝার জন্য। এখানে শত্রুকে বন্ধুতে পরিণত করতে হবে, অন্যের সাথে আমাদের আচরণ কেমন হবে এটাই বুঝিয়েছে। ওকে, পরার্থপরতা, ইয়েস। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর, মানে যে আমাকে পর করেছে, যে আমাকে দূরে ঠেলে দিয়েছে, আমি তাকে আপন করার জন্য কান্না করে করে বেড়াই। আমি তো তোমাকে এর আগে একদম সংক্ষেপে পুরো কবিতা শিখিয়ে দিয়েছি। ওকে, যে মোরে করিল পথের বিভাগী। দ্রুত লিখে ফেলবে ভাইয়া। যে মোরে করিল পথের বিরাগী, দেশ ত্যাগ অথবা গৃহত্যাগ অথবা উদাসীন করেছে। লেখো ভাইয়া, দেশ ত্যাগ অথবা গৃহত্যাগ করেছে অথবা উদাসীন করেছে। যে আমাকে দেশ ত্যাগ করেছে অথবা গৃহত্যাগ করেছে অথবা উদাসীন করেছে। হ্যাঁ, যে মোর করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। যে আমাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, যে আমাকে এখন পথে পথে আমার ঘর বাড়ি করে দিয়েছে, আমি তার জন্য পথে পথে ঘুরবো, আমি তার জন্য পথে পথে হাঁটবো। এটাই। ওকে, এ পর্যন্ত সবার ক্লিয়ার? বলো 100% ক্লিয়ার? দ্রুত, আমরা কিন্তু বিকেলে 3টে কবিতা শেষ করতে হবে। আর তোমরা আরেকবার একটু সবাই শেয়ার করে দিই ভাইয়া, সবাই মিলে আরেকবার একটু শেয়ার করে দিই। এই যে তোমরা 1700-1800 শিক্ষার্থী আছো, সবাই মিলে আরেকবার শেয়ার করে দিই, একটা একটা শেয়ার করে। আমি দেখি ভাই আজকে সর্বোচ্চ শেয়ার করে দাও। ওকে ওকে, এই যে বিভাগে দেশ ত্যাগ গৃহত্যাগ অথবা উদাসীন, এই তো তোমরা সহজে বুঝতে পেরেছো, আলহামদুলিল্লাহ। ওকে, দ্বিগুণ রজনী। দ্বিগল রজনী মানে দ্বিগল মানে দীর্ঘ। ভাইয়া লিখে ফেলো, দ্বিগল মানে দীর্ঘ, রজনী মানে রাত। দ্বিগল রজনী তার তরে মানে জন্য জাগি, গুম যে হরেছে, হরেছে মানে হরণ করেছে, নষ্ট করেছে। যে আমার গুম হরণ করেছে, যে আমার গুম নষ্ট করেছে, তার জন্য আমি দীর্ঘ রাত জেগে থাকি। ওকে, যে আমার গুম নষ্ট করেছে, যে আমার গুম নষ্ট করেছে, তার জন্য আমি দীর্ঘ রাত জেগে থাকি। ওকে, আমার এই কুল, কুল মানে কিনারা অথবা আশ্রয় অথবা কুল। লেখো সবাই, কিনারা মাঝার। হ্যাঁ, কুল মানে কিনারা, আশ্রয়, সীমা। একবার সমস্যা, কিনারা সীমা।
যে আমার কুল ভাঙিয়াছে, মানে যে আমার কিনারা ভেঙ্গেছে, যে আমার আশ্রয় ভেঙ্গেছে, যে আমার সীমানা ভেঙ্গেছে, আমার সীমা ভেঙ্গেছে, আমার এই কুল ভাঙিয়েছে যে বা আমি ভাদি তার কুল, কথা আমার এই কুল ভাঙিয়েছে যে বা আমি তার কুল ভাদি, মানে যে আমার আশ্রয়টা ভেঙে দিয়েছে আমি তার আশ্রয় তৈরি করে দিব। ওকে, হয়েছে? বলো ভাই হয়েছে? হয়েছে, আলহামদুলিল্লাহ। ওকে ওকে। আচ্ছা, যে যে গেছে বুকে আঘাত, ভাই খেয়াল করো, যে গেছে বুকে আঘাত করিয়া তার লাগে আমি কাঁদি, যে আমার বুকে আঘাত করিয়া গেছে তার জন্য আমি কান্না করি। শেষ, কয়েকবার পড়লে তোমাদের একদম মুখস্থ হয়ে যাবে। ওকে, যে মোড়ে দিয়েছে বিষ ভরা বান, বিষ দেওয়া হয়েছে এমন তীর, সবাই লিখে ফেলবে, সবাই দ্রুত। এই যে বিষ ভরা বান লেখো, তান্ত্রিক মন্ত্র বিশেষ, মন্ত্র বিশেষ, তান্ত্রিক মন্ত্র বিশেষ, অথবা বিষ দেওয়া হয়েছে হয়েছে এমন, সবাই দ্রুত লিখে ফেলবে, বিষ দেওয়া হয়েছে এমন তীর। ওকে, বিষ দেওয়া হয়েছে এমন তীর। এই তাহলে যে মরে দিয়েছে বিষে ভরা বান, মানে যে বিষ দেওয়া হয়েছে এমন তীর যে আমাকে মেরেছে, তান্ত্রিক মন্ত্র বিশেষ, মানে তোমাকে ওই তীর মারলে তুমি বিষে কষ্ট পেতে পেতে তুমি ধ্বংস হয়ে যাবা, যে আমাকে এরকম বিষে ভরা বান দিয়েছে, বিষে ভরা তীর নিক্ষেপ করেছে, যে আমাকে তান্ত্রিক মন্ত্র বিশেষ এভাবে শেষ করে দিয়েছে। আমি দিই তারে বুক ভরা গান, মানে আমি আমার বুক থেকে, বুক ভরা একদম বুক থেকে তাকে গান গাইবো, বুক থেকে কথা বলবো, ভালোবাসার কথা বলবো, সুন্দর কথা বলবো। ওকে ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, কাটা পেয়ে তারে ফুল করে দান সারাটি জনম্বর, কাটা পেয়ে মানে যে আমার পথে কাটা দিয়েছে আমি তাকে ফুল করে দান সারাটি জনম্বর, মানে সারা জীবন পর্যন্ত, সবাই লিখে ফেলি, সারা জীবন পর্যন্ত, সারা জীবন পর্যন্ত, দ্রুত লিখে ফেলতে হবে, সারা জীবন পর্যন্ত। ওকে, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, শেষ হয়ে গেছে। সোহাগ অর্থ কি? ভালোবাসা। আমি একটু পরে বলবো, সমস্যা নেবে। সোহাগ অর্থ ভালোবাসা। আচ্ছা ওকে, সবাই বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জাস্ট 1 মিনিট তোমাদেরকে বলবো, টার্গেট ডিইউ বি ইউনিট ব্যাচ, টার্গেট ডিইউ ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট ব্যাচ এবং টার্গেট ডিইউ সি ইউনিট ব্যাচ ব্যবসায় বিভাগের শিক্ষার্থী তোমরা আছো, ঢাকা ইউনিভার্সিটির একজাক্ট মেধাবী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই বি ইউনিট ব্যাচ। আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না, তুমি যদি প্রত্যেকটি টিচারের প্রোফাইল চেক করো, প্রত্যেকটি টিচারের জানাশোনা চেক করো, দেখবা যে প্রত্যেকেরই অনেক সমৃদ্ধ ক্যারিয়ার। সো মাত্র 2999 টাকা আমাদের বি ইউনিট কোর্সে ভর্তি হতে পারবা। এই টিচার প্যানেল তুমি খুঁজে দেখো, যদি অন্য কোনো জায়গায় তুমি বেস্ট মনে করো সেটি তুমি চুজ করতে পারো। আমার মনে হচ্ছে আমি তোমাদের জন্য, তোমাদের কথা ভেবে সর্বোচ্চ টিচার প্যানেল নিয়েছি, প্রত্যেক টিচার প্রত্যেকের জায়গায় সেরা। এছাড়া এই যে সি ইউনিট যারা আছেন, তোমাদের ফারজানা আফু আছেন ফিনান্স নিয়ে, তোমাদের জিশান ভাই আছেন অ্যাকাউন্টিং নিয়ে, এছাড়া আরেকজন থাকবেন তোমাদের মার্কেটিং নিয়ে, ম্যানেজমেন্ট নিয়ে। সো কোনো টেনশন নেই। তোমরা যারা টার্গেট ডিইউ বি ইউনিট ব্যাচ, টার্গেট ডিইউ সি ইউনিট ব্যাচে ভর্তি হতে চাচ্ছ, তোমরা দ্রুত 01307838501 এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবা। তোমার প্রথম বি ইউনিট কোর্সও প্রথম 2024 জনের জন্য 2999 টাকা, আর সি ইউনিটের জন্য 2024 জন্য 2999 টাকা। তোমরা দ্রুত ভর্তি হয়ে যাবে। কি কি থাকছে কোর্সে, এই কোর্সগুলো করার পর আর কোনো কোর্স করা লাগবে না তোমাদের ইনশাআল্লাহ। ওকে, মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, এই কথাটি একটু সবাই শোনো। মোর বুকে যে বা কবর বেঁধেছে, এই জিনিসটি কি? মানে যে আমার এত ক্ষতি করেছে যে আমার মনে হচ্ছে আমি মৃত প্রায় অথবা আমি কবরে চলে গেছি, এরকম। মোর বুকে যে বা কবর বেঁধেছে মানে যে আমাকে এত কষ্ট দিয়েছে যে আমার মনে হচ্ছে আমি মৃত প্রায় অথবা আমি মরে গেছি, তা বেঁধেছে আমি তার বুক ভরি, মানে তাকে আমি বুকে টেনে নিই। ওকে ওকে, সব দ্রুত লিখে ফেলি। মোর বুকে যে বা কবর বেঁধেছে তার বুক, মানে আমি তাকে বুকে ভরিনি। রঙিন ফুলের সোহাগ জড়ানো, সোহাগ মানে ভালোবাসা, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ,
ফুল মালঞ্চ মানে কি জানো? ফুলের বাগান, ফুলের বাগান, ফুলের বাগান। মানে যে আমাকে এত কষ্ট দিবে তাকে আমি পুরো ফুলের বাগান দিয়ে তাকে ভালোবাসবো। ওকে ওকে। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, নিষ্ঠুর বাণী, কটু কথা, খারাপ কথা, সবাই লিখে ফেলি যে নিঠুরিয়া বাণী মানে হচ্ছে নিষ্ঠুর বাণী, কটু কথা, খারাপ কথা। যে মুখে সে কয় নিঠুরিয়া বাণী, যে আমাকে নিষ্ঠুর বাণী শোনাবে, কটু কথা বলবে, খারাপ কথা বলবে, আমি লয় করে তার মুখে খানি, আমি লয় করে তার মুখে খানি মানে আমি তাকে সুন্দর সুন্দর কথাগুলো বলবো। ওকে ঠিক আছে। মানে আমি আমার কথার মাধ্যমে শত্রুকে সুন্দর করে বন্ধুতে রূপান্তর করবো। কত ঠাই হতে ভাইয়া, কত ঠাই মানে জায়গা, সব দ্রুত লিখে ফেলবে। ঠাই মানে জায়গা, জায়গা। কত ঠাই হতে কত কি জানি সাজাই নিরন্তর, সবাই লিখে ফেলবে। কত ঠাই হতে কত কি জানি সাজাই নিরন্তর, নিরন্তর মানে হচ্ছে সব সময়, সব সময়। ওকে। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। শেষ। হয়েছে ভাইয়া বলো? তাহলে এইবার যদি তুমি আমাকে বলো যে ভাই প্রতিদান কবিতাটি একদম সংক্ষেপে বলে দেন, তাহলে ভাই আমরা চলো সামারিতে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদান কবিতাটি আমরা একদম সহজে এখন যদি মুখস্থ বলতে চাই তাহলে এখন আমরা মুখস্থ বলতে পারবো কিভাবে? যে জসিমউদ্দিন গালিব বেকে 10টি উপদেশ দিয়েছেন। কি বলেছেন? যে গালিব, যে তোমার ঘর ভাঙবে তুমি তার ঘর তৈরি করে দিবা, যে তোমাকে পর করবে তুমি তাকে আপন করবা, যে তোমাকে পথের বিভাগী করবে তুমি তার জন্য পথে বসে থাকবা, যে তোমার ঘুম নষ্ট করবে তার জন্য তুমি দীর্ঘ রাত জেগে থাকবা, যে তোমার কুল আশ্রয় ভেঙে দিবে তুমি তার কুল তৈরি করে দিবা, যে তোমার বুকে আঘাত দিয়ে কাঁদাবে তুমি তার জন্য নিজে কাঁদবা, যে তোমাকে বিষের বান দিবে তুমি বুক থেকে তাকে গান গাইবা, যে তোমার পথে কাটা দিবে তুমি তার ফুল দিবা, যে তোমার বুকে কবর দিবে তুমি বুকে তাকে টেনে নিবা, রঙিন ফুলের ভালোবাসা দিয়ে তাকে ভালোবাসবা, তারপর তাকে বন্দি বানাবা, সখী, সখী নিষ্ঠুর বাণী শোনাবে মানে খারাপ কটু কথা শোনাবে, তাকে সখী বানাবা, বন্ধু বানাবা। ওকে, সবার হয়েছে? বলো ভাই সবার এটা হয়েছে? এরপরে তোমাদেরকে আমি বলেছি এই কবিতায় কোন বিষয়টি, এটা বলো এটা ক্লিয়ার হয়েছে? এটা সবাই ক্লিয়ার হয়েছে যে পরার্থপর চেতনা প্রকাশ পেয়েছে, ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে আমরা যেন কিভাবে অন্যর জন্য কাজ করতে পারি। পরার্থপরতাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য। পরের উপকার করতে পারলে আমরা আসলে সুখী হতে পারি। সর্বশেষ আমরা যেটি এখান থেকে বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে সমাজ সংসার থেকে আমরা বৈষম্য, হিংসে এগুলো দূর করতে হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। বলো সবাই ক্লিয়ার? একদম সবাই যদি ক্লিয়ার বলো তাহলে আমি অন্য ইয়েতে চলে যাচ্ছি। বলো সবাই ক্লিয়ার? দ্রুত বলতে হবে। সবাই ক্লিয়ার? একদম যতজন আছে বলো সবাই। ওকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। চলো এখন আমরা পড়বো ফেব্রুয়ারি 1969। সবাই সুন্দর করে খোলো ভাইয়া। এখন আমরা পড়বো ফেব্রুয়ারি 1969। আমি আবারও বারবার বলছি ভাইয়া, টার্গেট ডিউ বি ইউনিট ব্যাচ এবং টার্গেট ডিউ সি ইউনিট ব্যাচ অনেক শিক্ষার্থী ভর্তি হবে, সেটি তোমরা জানো, আমরা জানি। আমাদের এক এক ব্যাচে 5,000 এমনিতে থাকে। সো প্রথম 2024 জনের জন্য আমাদের স্পেশাল ডিসকাউন্ট, সেটি তোমরা অবশ্যই গ্রহণ করবা। এবং তোমাদের সাথে থাকবে ঢাকা ইউনিভার্সিটিতে এই যে মোনেম, ঢাকা ইউনিভার্সিটি 19-20 সেশনে ঘয় ইউনিটে প্রথম হয়েছে, ক্ষয় ইউনিটে প্রথম হয়েছেন। তোমাদের সাথে যে গত বছর যে প্রথম হয়েছে অয়ন চক্রবর্তী তোমাদের সাথে থাকবেন, নোয়েল তোমাদের সাথে থাকবেন, 19-20 সেশনে যে প্রথম হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো এখন আমরা হচ্ছে ভাইয়া ফেব্রুয়ারি 1969 পড়বো। সবাই খোলো। ফেব্রুয়ারি 1969 পেয়েছি? বলো ফেব্রুয়ারি 1969 পেয়েছি? দ্রুত ভাই দ্রুত, মূল ভাবটা বলেছি তো। সবাই কি পেয়েছে বলো? ফেব্রুয়ারি 1969 বলো। ফেব্রুয়ারি 1969 ভাই দ্রুত, সবাই পেয়েছি? সবাই সবাই বলো পেয়েছি ফেব্রুয়ারি 1969। আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই পেয়েছো। চলো এই কবিতাতে তোমাকে আমি তো বলছি প্রত্যেক কবিতা আমি তোমাকে আগে একটা সুন্দর করে চমৎকার গল্প বলবো। তো গল্পের আগে এই কবিতা যেহেতু ফেব্রুয়ারি 1969 এই কবিতা আলোচনা হইলেও এই কবিতার বেশিরভাগ জুড়ে 1952 সম্পর্কে আলোচনা আছে। তাহলে ভাইয়া লেখো, এখানে তোমরা লিখবে 1952 সাল,
এখানে তোমরা লেখো 1969। 1952 হচ্ছে ভাষা আন্দোলন। দ্রুত লিখে ফেলি ভাইয়া, ভাষা আন্দোলন। আমি মনে হচ্ছে একটু দ্রুত বলেছি। ফেব্রুয়ারি 1969 কবিতায় 1969-এর গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা হইলেও বেশিরভাগ জুড়ে আলোচনা আছে 1952 সালের ভাষা আন্দোলন নিয়ে। সো আমরা কবিতাটির একটু সূক্ষ্ম কিছু জিনিস জেনে নিব। এটা হচ্ছে গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থান। ওকে ওকে, এখানেও কৃষ্ণচূড়া ফুল 1952 সালের ভাষা আন্দোলনের সময়, ঠিক আছে, ভাষা আন্দোলনের সময় কৃষ্ণচূড়া ফুল, সব দ্রুত লিখে ফেলি ভাইয়া। এখানেও কৃষ্ণচূড়া ফুল ফুটেছে রাস্তায়। এই সময় যখন আন্দোলন হয়েছে তখন এখানেও কিন্তু ভাইয়া কৃষ্ণচূড়া ফুল রাস্তায় বা গাছে পাওয়া গেছে। এখানেও 52 ভাষা আন্দোলন হয়েছে পাকিস্তানিদের সাথে, এখানেও পাকিস্তানিদের সাথে হয়েছে। এই একটু লিখে ফেলি ভাইয়া, এই কাহিনীগুলো লিখলে তোমার জন্য একটু সহজ হয়ে যাবে, তখন তুমি বুঝবা বিষয়টা। ওকে, আচ্ছা, এ আন্দোলন করেছে কারা? এ আন্দোলন করেছে সালাম, সবাই লিখে ফেলি, সালাম, বরকত, রফিক, জাব্বারেরা। সালাম, বরকত, রফিক, জাব্বারেরা, ঠিক আছে, এরা আন্দোলন করেছে। এ আন্দোলন কারা করেছে? এ আন্দোলন করেছে সালাম, বরকত, রফিক, জাব্বারের উত্তরসূরিরা। হ্যাঁ, পরবর্তী জেনারেশন, মানে উত্তরসূরি, এদের উত্তরসূরিরা। আচ্ছা, এই আন্দোলন 52 ভাষা আন্দোলন, এটা হয়েছে ঢাকায়। 1969 গণ অভ্যুত্থান এটি হয়েছে ঢাকায়। এই তো এটার সাথে এটার অনেকটা মিল থাকাতে 52 ভাষা আন্দোলনের সাথে 1969 গণ অভ্যুত্থান এই কবিতা আলোচনা করা হয়েছে। সবার এটা লেখা হয়েছে, বলো, সবার লেখা হয়েছে। এখন চমৎকারভাবে তুমি বুঝবা যে 52 ভাষা আন্দোলন এবং 69 গণ অভ্যুত্থান সবার কি কি মিল আছে। যে এখানে সালাম, জব্বর, এরা হচ্ছে বিভিন্ন প্ল্যাকার্ড, বিভিন্ন বাংলা ভাষা দিয়ে স্লোগান দিয়ে উচ্চারণ করে অনেক কিছু করে আন্দোলন করেছে। এখানে যারা করেছে এদেরকে সালাম হিসেবে সম্বোধন করা হয়েছে, মানে এরা সালামের উত্তরসূরি, বাট সালাম হিসেবে সম্বোধন করা হয়েছে। আচ্ছা বলো, সবার এই পর্যন্ত লেখা হয়েছে? সহজ না? তোমরা কি ভাইয়ের জন্য আর সবাই মিলে ভাইয়া আজকে আমরা 1500 একটা শেয়ার করে দাও না, সবাই সবার জায়গাতে শেয়ার করো। আবার আজ রাত 9:30 কিন্তু তোমাদের আমি বিদ্রোহী পড়াবো, আবার 7:20 তোমাদের এমসিকিউ লাইভ এক্সাম হবে। ওকে, সবার এটা ক্লিয়ার? আচ্ছা শুনবা, তোমাদের ভাবিকে নিয়ে আমি না একবার ঢাকার রাস্তায় হাঁটছিলাম। আমরা আগে গল্পটা বলবো, তারপর কবিতাতে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের ভাবিকে নিয়ে আমি একবার রাস্তায় হাঁটছিলাম। তো রাস্তায় হেঁটে তোমাদের ভাবিকে আমি বললাম, এই শুনবা? তোমাদের ভাবি আমাকে বললো, কি শুনবো? আমি বলি, শুনো না। এই শুনো। হ্যাঁ, আমি বললাম, এই শুনো, ঢাকা শহরের কৃষ্ণচূড়াগুলো ফুলের মতো মনে হচ্ছে না। আমি তোমাদের ভাবিকে ঠিক এই কথাটি বলেছি। তোমাদের ভাবি আর আমি একসাথে ঢাকায় রাস্তায় হাঁটছি। তো আমি তোমাদের ভাবিকে বলছি, এই শোনো, ঢাকা শহরের কৃষ্ণচূড়াগুলো ফুলের মতো মনে হচ্ছে না। তোমাদের ভাবি আমাকে বলে, তোমাদের ভাবির নাম ধরে নিলাম যারা, তোমাদের ভাবি আমাকে বলে, তাহলে গালি বলো না, তোমার কি মনে হচ্ছে ফুলগুলোকে? আমি তাকে বললাম, দূর, এগুলো তো আমার কাছে ফুল মনে হচ্ছে না, এগুলো আমার কাছে মনে হচ্ছে শহীদের রক্ত। কৃষ্ণচূড়াগুলো আমাদের চেতনার রং। এখন কেন আমি বলেছি শহীদের রক্ত? কারণ 1952 সালের ভাষা আন্দোলনের সময় শহীদের রক্ত দিয়েছে। রক্তের রং যেমন লাল, কৃষ্ণচূড়া ফুলও লাল। এ কারণে অনেক কৃষ্ণচূড়া ফুল তখন ঢাকাতে ছিল। তো আমি তোমাদের ভাবিকে বললাম, আর এগুলো তো আমার চোখে কৃষ্ণচূড়া ফুল মনে হচ্ছে না, এগুলো আমার কাছে মনে হচ্ছে শহীদের রক্ত। তোমাদের ভাবি যারা আমাকে বলে, গালিব, তুমি কৃষ্ণচূড়া ফুলকে আমাদের চেতনার রং অথবা তুমি যে লাল রং দেখতে পাচ্ছ, এ রঙের বিপরীতে কিন্তু একটা রং আছে। তোমাদের ভাবি আমাকে বলে, এ রঙের বিপরীতে অন্য একটা রং আছে। আমি তো অবাক, এটা আমার একমাত্র ওয়াইফ আমাকে কি বলতে চাচ্ছে যে এই রঙের বিপরীতে, এই লাল রঙের বিপরীতে অন্য একটা রং আছে, সেটি আবার কি? ভাই এই পর্যন্ত সবার মুখে লেখা হয়েছে, দেখো গালিব, মানে এইটা পড়াইলে তোমার কবিতাটা আয়ত্ত হয়ে যাবে। পরের কবিতাটা দেখাবো। এই শোনো, ঢাকা শহরের কৃষ্ণচূড়াগুলো ফুলের মতো মনে হচ্ছে না, তাহলে কি মনে হচ্ছে? শহীদের রক্ত।
কৃষ্ণচূড়া ফুলগুলো আমাদের চেতনার রং। তোমাদের ভাবি আমাকে বলছে গালিব দূর, তুমি চেতনার রং বললেও এই রঙের বিপরীত অন্য একটা রং আছে। ওকে ওকে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে হ্যাঁ এখন তোমাদের ভাবে আমাকে বলে এই রঙের বিপরীত অন্য একটা রং আছে, সেটা চোখে ভালো লাগে না, সেটা সন্ত্রাস আনে সকাল সন্ধ্যায়, এখন সেটা পথঘাট সারা দেশ হয়ে গেছে। এটা কি বুঝাইছে তোমাদের ভাবে আমাকে জানো? তোমাদের ভাবে আমাকে বলতে চাচ্ছে তুমি যে লাল রং দেখতে পাচ্ছ, এই লাল রঙের বিপরীত অন্য একটা কাহিনী আছে। কাহিনীটা কি? সেটা চোখে তোমার ভালো লাগবে না, সেটা সন্ত্রাস আনে। কারা আনে? সন্ত্রাস। এরা কারা? পাকিস্তানি হানাদাররা সেটা আনে। তারা সকাল সন্ধ্যা সে কাজ করে, আমাদের সাধারণ মানুষদেরকে অত্যাচার নির্যাতন করে। এখন তারা নির্যাতন অত্যাচার করতে 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 আমাদের একদম পথঘাট সারা দেশের সবাইকে তারা অত্যাচার নির্যাতন করতেছে। আমি যেটাকে লাল রং দেখতে পাচ্ছি, তোমাদের ভাবি সেটাকে লাল রং বলে না, বলে যে এ রঙের বিপরীতে তুমি কিন্তু অন্য একটা কাহিনী আছে, রং আছে। কি সেটা? সেটা চোখে তোমার ভালো লাগবে না, সেটা সন্ত্রাসীরা করে, সেটা সকাল সন্ধ্যায় তারা করে। এখন সেটা সারা দেশ হয়ে গেছে। হয়ে গেছে বলো, লেখা হয়েছে, সবার লেখা হয়েছে বলো। ওকে সবার হয়েছে। এত ভালো লাগে ক্লাস, থ্যাংক ইউ। ওকে এরপরে যে কাহিনীটি আমি তোমাদের ভাবি করলাম, আচ্ছা গান শুনো যারা, আমি আর আমার মতো অনেকের অবস্থা তুমি শুনবা। তো তোমাদের ভাবি তো জানে না সে 1969 সনের গণ অভ্যুত্থানে আমি ছিলাম। তো আমি তোমাদের ভাবি করলাম এই শুনো না, তোমাদের ভাবি আমাকে বলে বলো না, আমি বলছি আমি আর আমার মতো অনেকের অবস্থা শোনো। রাত দিন ঘাতকের আস্তানায় কেউ মরা আধমরা, কেউ রাত দিন, মানে ওরা আমাদেরকে রাত দিন ঘাতকের আস্তানায়, মানে এই পাকিস্তানি শাসকদের আস্তানায় তারা আমাদেরকে মেরেছে, কেউ মারা গেছে, কেউ আধমরা হয়ে আছে, মানে সাধারণ জনগণের অবস্থা। কিন্তু এখানে তারা যাদেরকে মারছে, যে কেউ মরা কেউ আধমরা, সবাই বিপ্লবী। মানবিক বাগান কোমলবন হচ্ছে তছনছ। আমি তোমাদের ভাবিকে বলছি শোনো, যে মানবিক বাগান, এই যে মানবীয় কোমল মানবিক বাগানে যে সুন্দর মানবীয় জগৎ, মানবিক, আমি তো এটা ব্যাখ্যা করে বুঝাবো একটু পরে। এই যে সুন্দর মানুষগুলো, এই যে কোমল বন, এই যে এত সুন্দর গোছানো সমাজ, সব ওরা তছনছ করে দিচ্ছে, সব ওরা ধ্বংস করে দিচ্ছে। আমি তোমাদের ভাবে গিয়ে এই কথাগুলো বললাম। ওকে তোমাদের ভাবে আমাকে কি বলছে শুনো, তোমাদের ভাবে আমাকে বলছে যে 1969 কথা শুনবা। তা আমি তো এগুলো জানি, তারপরে তোমাদের ভাবির মুখ থেকে শুনলে আমার অনেক ভালো লাগে। তা আমি তোমাদেরকে ভাবি আমাকে বলে যে 1969 কথা শুনো, সালাম আসছে ঢাকায় হাতে ফ্ল্যাগ নিয়ে। তুমি আমাকে বলবা দূর কচু পড়ান ভাইয়া, সালাম তো 1952 সনে ছিল, 1969 সনে আবার কোথায় থেকে আসছে? এখানে ভাইয়া সালাম আসছে ঢাকায়, মানে সালামের উত্তরসূরিরা 1969 সনে ঢাকায় আসছে। এইভাবে সহজে মনে রাখবা যে সালাম তো 52 সনে আসছে, সালাম ঢাকায় আসছে মানে সালামের উত্তরসূরিরা। তারা হাতে ফ্ল্যাগ নিয়ে আসছে, অবিনাশী বর্ণমালা, মানে যেটা ধ্বংস বিনাশ হয়নি এরম বর্ণমালা নিয়ে আসছে। সালাম চায় তরুণ শ্যামল বাংলা, মানে সালাম নীল বর্ণের, সবুজ বর্ণের বাংলাদেশ চায়। তোমাদের ভাবে আমাকে এই কথা বলেছে যে তুমি 1969 কথা শুনবা। আমি বলি হ্যাঁ বলো না। তোমাদের ভাবে আমাকে বলে যে সালাম আসছে ঢাকায়, হাতে ফ্ল্যাগ নিয়ে আসছে, অবিনাশী বর্ণমালা নিয়ে আসছে, সালাম চায় তরুণ শ্যামল বাংলা। বুঝাতে পেরেছে? আরিফ কান ধরে দাঁড় করার যদি খাতা না থাকে, আমার ক্লাস তো ওয়াচিং ভিডিও না ভাইয়া। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যেটি তুমি জানবা সেটি হচ্ছে বরকত। তোমাদের ভাবে আমাকে বলে দূর গালিব তুমি কি শুনবা? আমি বলি বলো। সে আমাকে বলে বরকত কি করে জানো? বরকত জোরে স্লোগান দেয়, বরকত বুক পেতে দেয়। তুমি আমাকে বলবা গালি বিয়ে কচু পড়ায়, গালি বিয়ে পড়ায় যে বরকত কোথায় থেকে আসছে? বরকত 1952 সনে না ছিল ভাইয়া, 69 সনে কোথায় থেকে আসছে? ওই যে ভাইয়া বরকতের উত্তরসূরিদেরকে আমরা বরকত হিসাবে বললাম। বরকত জোরে স্লোগান দেয়, বরকত বুক পেতে দেয়। হরিত উপত্যকা আমরা পেলাম এই বুক পাতার মাধ্যমে। গালিব বলছে সেই ফুল হচ্ছে আমাদের প্রাণ, সেই ফুল বলতে। তো তোমাদের ভাবিকে আমি বললাম যে এই যে তুমি এত কিছু দেখতে পাচ্ছ, জানোই এটার ক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি কি ছিল? বড় শক্তি ছিল সেই ফুল হচ্ছে আমাদের প্রাণ, মানে বাংলা ভাষা।
এখানে ফুল মানে হচ্ছে বাংলা ভাষা হচ্ছে আমাদের প্রাণ। এই বাংলা ভাষার কারণে 1969 সনে গণ অভ্যুত্থান আমরা সফল হয়েছি, 1971 সনের স্বাধীনতার যুদ্ধে আমরা জয়লাভ করেছি। এই হচ্ছে কাহিনী। চলো এখন আমরা কবিতায় চলে যাব। চলো কবিতায় চলে যাব। ওকে, আজ রাত কিন্তু ভাইয়া বিদ্রোহী কবিতার ক্লাস আছে। সব এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে ভাইয়া? বলো বলো, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে যে তোমাদের বাবির সাথে আমার যে কথোপকথনগুলো হয়েছে সবাই ক্লিয়ার? বলো ভাই, সবাই ক্লিয়ার? তোমাদের বাবি আমি কি বললাম এই শোনো, তোমাদের ভাবিকে আমি বললাম, তোমাদের ভাবি আবার বললো, আবার আমি তোমাদের ভাবিকে বললাম, তোমাদের ভাবি আবার আমাকে বললো, সর্বশেষ তোমাদের ভাবি আমাকে 69 কাহিনী শোনালো। এরপরে আমি বললাম যে আমাদের শক্তি হচ্ছে ভায়ান্নর ভাষা। ওকে, আগের স্লাইড। আচ্ছা, তোমরা কি স্ক্রিনশট দিয়ে নিবা? একবার স্ক্রিনশট দিয়ে নাও, মানে পুরো কবিতা তোমার মুখস্থ করতে 2 মিনিট লাগবে, বুঝছো? দেখো তো, এই শোনো, ঢাকা শহরে কৃষ্ণ, তোমাদের মানে আমি এই কথা বলছি, তোমাদের ভাবি আমাকে বলছে, তাহলে কি মনে হচ্ছে? এটা স্ক্রিনশট দিয়ে নাও, এরপরে এটা স্ক্রিনশট দিয়ে নাও। ভাই আমরা আরেকটা শেয়ার করে দিই প্লিজ। বলছে আমি বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, প্রত্যেকটা টপিক আমি শেষ করবো। বংবাং কোনো পড়া আমি পছন্দ করি না, তোমরা হয়তো জানো না, এখানে অনেকে নতুন আছো। আমার পেড ব্যাচে 5000 শিক্ষার্থী ছিল, তোমাদের 24 ব্যাচে আলহামদুলিল্লাহ, যেটি বাংলাদেশের অন্য কোনো জায়গায় ছিল কিনা আমি জানি না। তো প্রত্যেক শিক্ষার্থীকে সন্তুষ্ট করতে চেষ্টা করেছি ইনশাল্লাহ। তোমাদেরকে প্রত্যেকটি টপিক পড়াবো। এই বুংবাং এমসিকিউ এসে পড়ে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, যেন এখানে পড়ে তোমরা এই যে টপিকসটি পড়বা, পড়ে যেন এখান থেকে উত্তর দিতে পারো। স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা, তোমরা হচ্ছে ভাইয়া ওর পরেও স্ক্রিনশট দিতে পারবা, ক্লাস শেষ করার পরে স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও। ওকে, স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও। আচ্ছা, এবার শুনো, এবার আমরা কবিতায় চলে যাচ্ছি, ঠিক আছে? আমরা কবিতায় চলে যাচ্ছি। ওকে, ওকে সবাই একটু ধরো, বই খুলেছি, বই ধরেছি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আবার ফুটেছে দেখো, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া। এখানে আবার বলতে কি বোঝানো হয়েছে? মানে 1952 পরে, 1969 সনের কাহিনী। তাহলে ভাই এখন আমরা যে কাহিনী বলতেছি সেটা হচ্ছে 1969 কাহিনী, বাট স্মরণ করতেছি কাকে? 52 সালকে। আবার ফুটেছে দেখো, কি ফুটেছে? কৃষ্ণচূড়া। কিভাবে ফুটেছে? থরে থরে। কোথায় ফুটেছে? শহরের পথে। শেষ, প্রত্যেকটা এমসিকিউ। আমি তো তোমাদেরকে বলেছি, তোমাদের বাবাকে নিয়ে আমি যাচ্ছি, কৃষ্ণচূড়া দেখছি। এই আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। ওকে, কেমন নিবিড় হয়ে, নিবিড় মানে ঘন, ঘন, নিবিড় মানে ঘন। কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়। কখনো মিছিলে, কখনো একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়। ওরা শহীদের জলকিত রক্তের বুদবুদ, স্মৃতি গন্ধে ভরপুর। সবাই এটা লিখে ফেলি। আচ্ছা, অনেক মিস করবা না? অ্যাডমিশনে তোমাদের সাথে আমি থাকবো তো। আবার বিসমিল্লাহ, সবাই ধরো 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 ভাইয়া। আচ্ছা, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। আমি তো এটা ব্যাখ্যা করে দিয়েছি তোমাদেরকে। 1952 সনে যেরকম ঢাকা শহরের রাজপথে কৃষ্ণচূড়া ছিল আর এদিকে রক্ত ঝরেছে, ঠিক 1969 সনে একই কাহিনী। ঢাকা শহরে রাজপথে রক্ত ঝরেছে এবং কৃষ্ণচূড়া ফুল ছিল, একই কাহিনী। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে। কিভাবে ফুটছে? থরে থরে মানে স্তরে স্তরে, শহরের পথে, শহরের পথে। ওকে, কেমন নিবিড় মানে কেমন ঘন হয়ে। রক্ত দেখেছো? ঈদুল আজহাতে গরু জবাতে রক্ত দেখেছো? ঘন না? এরকম ঘন। কখনো মিছিলে, কখনো একা হেঁটে যেতে আমার মনে হচ্ছে যে ওগুলো ফুল নয়, ওগুলো শহীদের জলকিত রক্তের বুদবুদ। রক্তের বুদবুদ বুঝবা? আচ্ছা, তোমরা কি রক্তের বুদবুদ বুঝবা? বলো জলে বিম্ব, লেখো জলে বিম্ব। এটা আমি তোমাকে বুঝিয়ে দিই। তুমি রক্তকে একটা গ্লাসে নাও, গরুর রক্ত যে জবা করছে একটা গ্লাসে নাও, দেখবে তোমার কাছে বুদবুদ বুদবুদ মনে হবে। এই এই যে ফুলগুলো, তুমি যখন, আমি যখন ফুলগুলোর দিকে তাকাইছি তখন আমার কাছে এটা ফুল মনে হয়নি, এটা মনে হচ্ছে শহীদের জলকিত রক্তের বুদবুদ। কোন শহীদের কথা এখানে স্মরণ করা হয়েছে? 1952 সনের ভাষা আন্দোলনের শহীদের কথা। সবাই লিখে ফেলি, কোন শহীদের কথা? 1952 সনের ভাষা আন্দোলনের শহীদের কথা। শেষ, এই পর্যন্ত সবার হয়েছে আশা করছি। ওকে,
ওকে, এরপর হচ্ছে 21-এর কৃষ্ণচূড়া আমাদের 21-এর যে কৃষ্ণচূড়া সেটা হচ্ছে আমাদের চেতনার রং। তাহলে ভাই 21-এর কৃষ্ণচূড়া আমাদের কি বলতো? চেতনার রং। এখন আমরা চেতনার রং নিয়ে একটু কথা বলবো, সবাই একটু লিখে ফেলি ভাইয়া। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। এখানে চেতনা বলতে বাঙালি চেতনা, দ্রুত লিখে ফেলি ভাইয়া, বাঙালি চেতনা। এখানে চেতনা বলতে বাঙালি চেতনা, এখানে চেতনা বলতে বাঙালি চেতনা। আমাদের চেতনার প্রকৃতি কেমন? আমাদের চেতনার প্রকৃতি হচ্ছে সংগ্রামী, আমাদের চেতনার প্রকৃতি হচ্ছে সংগ্রামী। এখানে চেতনা বলতে বাঙালি চেতনা, আমাদের চেতনার প্রকৃতি হচ্ছে সংগ্রামী। ওকে 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 হয়েছে। ওকে ঠিক আছে। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। এ রঙের বিপরীতে অন্য একটা রং আছে, এটা তোমাদের ভাবি আমাকে বলছে যে গালিব এই যে চেতনা তুমি দেখছো বাঙালি চেতনা, মানে 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং বুঝছো, মানে 21-এর রক্ত, 21-এর কাহিনী। তোমরা তো ভাইয়া মানে না বললে বুঝো না। 21-এর কৃষ্ণচূড়া মানে ওই যে 1952 সনের যে 21শে ফেব্রুয়ারি, সেটার যে কৃষ্ণচূড়া, সেটার যে রক্ত, সেটার যে কাহিনী, সেটাই হচ্ছে আমাদের চেতনা। এই 1952 সন থেকে আমরা সাহস পেয়েছি, আমরা উদ্দীপনা পেয়েছি, উৎসাহ পেয়েছি, এই কারণে আমরা পরবর্তী আন্দোলনগুলো করতে পেরেছি। তোমাদের ভাবি আমাকে বলে এই রঙের বিপরীতে অন্য একটা রং আছে। আমি বলি সেটা কি? বলে যে সে রং তোমার ভালো লাগবে না, সে রং তোমার চোখে দেখতে ভালো লাগবে না। কেন বলো তো, কেন লাগবে না ভালো? আমি বলছি, বলে যে সে রং তো সন্ত্রাসরা আনে। কারা আনে? সন্ত্রাস। এই সন্ত্রাস কারা? পাকিস্তানি হানাদাররা। লিখি ফেলো, পাকিস্তানি হানাদাররা। প্রত্যাহিকতায় আমাদের মন এখন সকাল সন্ধ্যায়, মানে এখন তারা আমাদেরকে সকাল সন্ধ্যা অত্যাচার নির্যাতন করতেছে। ওই যে তোমাদের বাবিকে নিয়ে যে গল্প বলেছি, গল্পের ভিতরে পুরাটা কবিতা চলে আসছে, যদি তুমি সুন্দর করে ধরে নিতে পারো আর কি। এখন সে রং চেয়ে গেছে পথঘাট সারা দেশ। হ্যাঁ, ঘাতকের অশুভস্থানে। ঘাতক মানে কারা বলতো? পাকিস্তানি হানাদাররা, পাকিস্তানের শাসকরা। ওকে ওকে ভাইয়া, ওকে বুঝতে পেরেছি। ঘাতকের আস্তানা মানে ভাইয়া বুঝছো তো? আমি আর আমার মতে বহু লোক রাত্রি দিন বুলুণ্ঠিত। এই বুলুণ্ঠিত শব্দের অর্থ কি? অপজস্ত। আচ্ছা, বুলুণ্ঠিত, দ্রুত ভাইয়া দ্রুত। আমি আর আমার মতে বহু লোক বুলুণ্ঠিত। ওকে ঠিক আছে। আমি আর আমার মতে বহু লোক রাত্রি দিন বুলুণ্ঠিত, ঘাতকের আস্তানায় কেউ মরা, আধমরা, কেউ বা ভীষণ জেদি, মানে দিন রাত বুলুণ্ঠিত। তারা আমাদের দিন রাত অপদস্থ করতেছে, নির্যাতন করতেছে, ঘাতকের আস্তানায়, পাকিস্তানি হানাদারদের আস্তানায়। এসব কিন্তু ভাইয়া 1969-এর কাহিনী, 1969-এর কাহিনী। হ্যাঁ, ঘাতকের আস্তানায় কেউ মরা, তারা কাউকে মেরে ফেলছে, কাউকে আধমরা কেড়ে রেখেছে, কেউ বা ভীষণ জেদি। সবার কিন্তু জিদ প্রচুর, যে এদেরকে যদি পারতাম। দারুণ বিপ্লবে ফেটে পড়া, সবাই এখানে বিপ্লবী হয়ে আছে, বিপ্লবী হয়ে আছে। এ পর্যন্ত একটু সবাই উঠে ফেলো ভাইয়া, 2 মিনিট 1 মিনিট সময় দিচ্ছি, নাহলে তো আবার বুঝবা না। সবাই দ্রুত উঠে ফেলি ভাইয়া, দ্রুত ভাইয়া। ওকে, বিপর্যস্ত, বুলুণ্ঠিত মানে দুলায় মিশে গেছে এরকম, বিপর্যস্ত। দ্রুত লিখে ফেলবে, বুলুণ্ঠিত। ওকে, ওকে দ্রুত দ্রুত। আচ্ছা, এরপর যেটি তুমি দেখবা সেটি হচ্ছে যে চতুর্দিকে মানে চারোদিকে মানবিক বাগান মানে মানবীয় জগৎ। দ্রুত লিখে ফেলবে ভাইয়া, চতুর্দিকে মানবিক বাগান মানে মানবীয় জগৎ। মানবিক বাগান মানে মানবিক বিদ্রোহী কবিতা দিন। হ্যাঁ, বিদ্রোহী তো আজ রাত 9:30। মানবিক বাগান, কমলবন হচ্ছে তসনস, কমলবন হচ্ছে সত্য সুন্দর কল্যাণের যে ব্যাপার সেপার। তসনস মানে ধ্বংস, সত্য সুন্দর এবং কল্যাণের যে অবস্থা সেটাকে তারা ধ্বংস করে দিচ্ছে। মানবিক বাগান মানে মানবীয় জগৎ, মানবীয় জগৎ। তারা আমাদের যে মানবীয় জগৎ, সত্য সুন্দর যে কল্যাণের যে একটা সুন্দর পরিবেশ আছে, তারা সেটাকে তছনছ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। বুঝি তাই 1969, বুঝি মানে এই কারণে, এই যে তারা আমাদেরকে এত অত্যাচার নির্যাতন করেছে, এই কারণে 1969, 1952 পরে 1969 আবার, 1969 আবার। ওকে, একদম সহজ কবিতা ভাইয়া। আবার সালাম নামে রাজপথে,
তুমি আমাকে বলবে ভাইয়া 69 তো সালাম নামেনি, সালাম কোথায় থেকে আসছে? ভাইয়া এখানে সালাম না, এখানে সালাম বলতে বোঝাচ্ছে সালামের উত্তরসূরিরা। আমি বারবার বলছি এই সালাম মানে সালামের উত্তরসূরিরা। মনে করো বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ক হচ্ছে মাশরাফি, এখন বলে যে মাশরাফিরা মাঠে নামবে। এখন তুমি আমাকে বলো বাংলাদেশে 13 জন 14 জন প্লেয়ার সবাইকে মাশরাফি না, ওই যে অধিনায়কের নাম ধরে ডেকেছে। ঠিক এইভাবে 52 সনে সালামরা জীবন দিয়েছে, এই 52 সনের সালামদেরকে 69 স্মরণ করা হয়েছে। 69 যারা আন্দোলন করেছে এটা সালামের উত্তরসূরি। সালাম নামে রাজপথে শূন্য তুলে ফ্ল্যাগ মানে পতাকা। তাহলে বলো রাজপথে কে নামছে? সালাম। এমসিকিউ আসবে, কে ফ্ল্যাগ তুলেছে? সালাম। বরকত বুক পাতে, কে বুক পেতেছে বলো তো? এমসিকিউ ভাইয়া। বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, ঘাতকের থাবার সম্মুখে কে বুক পেতেছে? বরকত। মুখস্থ করে ফেলতে হবে। ঘাতকের থাবার সম্মুখে কে বুক পেতেছে? বরকত। বরকত কাদের থাবার সম্মুখে মুখ পেতেছে? ঘাতক মানে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে। ওকে ওকে, এরপরে দেখো ভাইয়া, সালামের চোখ আজ আলোচিত ঢাকা। সালামের চোখ মানে বুঝছো? সালাম মানে সালামের উত্তরসূরিরা, আলোচিত ঢাকা মানে সবাই ঢাকায় চলে আসছে, সবাই ঢাকায় চলে আসছে। সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা মানে সালামের মুখে একটাই কথা, শ্যামল মানে ঘন নীল, ঘন নীল মানে সবুজ বাংলা। সালামরা এখন চাচ্ছে যে আমরা সবুজ বাংলাদেশ। তাহলে ভাই কি বলছি? সালামের চোখ আজ আলোচিত ঢাকা মানে কি? যারা 1969 সনে আন্দোলন করতে এসেছে সবাই ঢাকায় এসেছে। সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, এই শ্যামল মানে ঘন নীল। সবাই সালাম চাচ্ছে মানে সালামের উত্তরসূরিদের সবার মুখে আমরা সবুজ বাংলাদেশ চাচ্ছি। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, জনসাধারণ সবাই এখানে এসেছে। দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো। সালামের নাম আছে টোটাল 4 বার, এটা লিখে ফেলো। সালামের নাম আছে টোটাল 4 বার, 4 বার, এটা পরীক্ষাতে আসবে। সালামের হাত থেকে নক্ষত্রের মতো, সালামের হাত থেকে নক্ষত্রের মতো জড়ো অবিরত অবিনাশী বর্ণমালা। ভাইয়া এই যে এখানে আমরা কিছু শিখবো। অবিনাশী বর্ণমালা মানে আমাদের 1952 সনেও সালাম, জব্বর, রফিক এরা বিভিন্ন বর্ণমালা, বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করেছে। সেই বর্ণমালা ধ্বংস হয়নি। 1969 সনেও এই যে এরা কি করেছে? অবিনাশী বর্ণমালার প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করেছে। এই আর বরকত বলে গাঢ় উচ্চারণ। আর এই অবিনাশী দ্বারা তুমি আরেকটাও শিখতে পারো, জানতে পারো, সেটি হচ্ছে আমরা 52 ভাষা আন্দোলনে ভাষা পেয়েছি। 1969 সনে আন্দোলনে বাংলা ভাষা দিয়ে স্লোগান দেওয়া হয়েছে, এই কারণে অবিনাশী বলা হয়েছে। বাংলা ভাষা দিয়ে স্লোগান দেওয়া হয়েছে, এই কারণে অবিনাশী বলা হয়েছে। বিনাশ নেই, ধ্বংস নেই। ওকে। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, গাঢ় মানে জোরে জোরে জোরে, বরকত বলে গাঢ় উচ্চারণ মানে জোরে বরকত স্লোগান দেয়। এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে। আচ্ছা এটা লিখে ফেলো। বরকত বলে গাঢ় উচ্চারণ, কে জোরে স্লোগান দেয়? বরকত। এটা লিখে ফেলো। ওকে আচ্ছা, এখনো বীর, এই কথা কিন্তু তোমরা অনেকে জানো না। এইটা এখন ভাই এই লাইন আমাদেরকে জানতে হবে। এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, এখানে দুইটা, একটা হচ্ছে বীরের রক্ত, ভাই তোমরা অনেক পড়ো কিন্তু বুঝো না। আর হচ্ছে মাতার অশ্রু, এই দুইটা জিনিস, একটা হচ্ছে বীরের রক্ত আর একটা হচ্ছে মাতার অশ্রু। এই জিনিস দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের যে কোনো বিজয়ের পিছনে দুইটা জিনিস আছে। আমাদের যে কোনো সংগ্রাম এবং বিজয়ের পিছনে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বীরের রক্ত আর একটা হচ্ছে মায়ের অশ্রু। মনে করো আমি যুদ্ধে যাচ্ছি, তাহলে আমি হয়তো বীর, আমি রক্ত দিয়েছি, আমার মা ঘরে বসে বসে কান্না করতেছে, এরপর আমরা জয় হয়েছি। তাহলে যে আমাদের যে কোনো বিজয়ের পিছনে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বীরের রক্ত আর একটা হচ্ছে মায়ের অশ্রু। ওকে শেষ, এটা লিখে ফেলো। এই বীরের রক্ত এবং মায়ের অশ্রু দেওয়ার মাধ্যমে আমরা কি পেয়েছি? ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায়। এই হৃদয়ের হরিত উপত্যকা মানে বাংলাদেশ, হরিত উপত্যকা মানে সবুজ বাংলা। বলো সবুজ বাংলা মানে এই যে আমাদের বীর পুরুষরা রক্ত দিয়েছে আর আমাদের মায়ের অশ্রু গেয়েছে, এটার মাধ্যমে আমরা বাস্তবের যে বিশাল চত্বর হরিত উপত্যকা, এই আমাদের হৃদয়ে যে সবুজ বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছি, সেটা আমরা পেয়েছি। বুঝতে পেরেছি? সেই ফুল হচ্ছে আমাদের প্রাণ। তা আমরা যে এত আন্দোলন করেছি,
কোথায় থেকে আমরা শক্তি পেয়েছি? এখানে ফুল বলতে সে বাংলা ভাষা, বাংলা ভাষা হচ্ছে আমাদের প্রাণ, কারণ বাংলা ভাষার আন্দোলন সফল হতে আমরা এতটুকু করতে পেরেছি। ওকে, শিহরিত ক্ষণে ক্ষণে, ভাই এই লাইনটা তোমরা অনেকে বোঝো না, এই লাইন বুঝে দিচ্ছি। শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্র আর দুঃখের ছায়া, এই দুইটা জিনিস, একটা হচ্ছে আনন্দের রৌদ্র আর একটা হচ্ছে দুঃখের ছায়া। শিহরিত মানে কি জানো? রোমাঞ্চিত, রোমাঞ্চিত অথবা কম্পিত, কম্পিত। আচ্ছা, এখানে যে বিষয়টি তোমাদেরকে বলতে হবে, আমাদের একটা হচ্ছে আমাদের আনন্দ, আনন্দ, আর একটা হচ্ছে আমাদের দুঃখ, আমাদের দুঃখ। এখন আনন্দ কি? আনন্দ হচ্ছে আমরা ভাষা পেয়েছি, আনন্দ হচ্ছে আমরা দেশ পেয়েছি, আমরা ভাষা পেয়েছি, আমরা ভাষা পেয়েছি। আনন্দ হচ্ছে আমরা দেশ পেয়েছি, দেশ পেয়েছি। দুঃখ হচ্ছে আমরা অনেক ভাইকে হারিয়েছি, অনেক ভাইকে হারিয়েছি। বলো, ক্লিয়ার? 1 ঘন্টায় 2টা কবিতা শেষ, আমরা আর একটা কবিতা পড়বো, সেটি হচ্ছে কবিতা পড়ে আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ। এরপরে তোমরা নামাজ শেষে সুন্দর করে এই কবিতাগুলো বারবার রিভিশন দিবা, দেখবা যে বস হয়ে যাবে, কোনো কিছু করা লাগবে না, আমি যখন যা পড়াই তা শেষ করবা। এবার সবাই মন থেকে, আমি আমার ছোট বোন ছোট ভাই যারা আছে, না নামাজের এখনো তো আজান দেয়নি, আজান দিয়ে একটু দেরি, আমরা ওই কবিতা পড়তে বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? বলো, একদম যতজন আছে সবাই মন থেকে বলো, আমি কি তোমাদেরকে ফেব্রুয়ারি 1969 আল্লাহর রহমতে বুঝাতে পেরেছি? বলো, আল্লাহর রহমতে বুঝাতে পেরেছি। বাংলা সেকেন্ড পেপার করাবো তো বাংলা প্রথম পত্র পরীক্ষার পরে। তোমাদের আমি বারবার বলে দিচ্ছি, তোমাদের 30 মানে যত বিষয় আছে সব বিষয়ের ক্লাস আমাদের এখানে হবে, শেষ। ওকে, সবাই এটা ক্লিয়ার? বলো, সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে। এখন আমরা যেটি পড়বো সেটি হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। এটি পড়লে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে। আমি কিংবদন্তির কথা বলছি, তোমরা অনেকেই অনেক সুন্দর বুঝাইছি না? আলহামদুলিল্লাহ। ওকে, চলো আমি কিংবদন্তির কথা বলছি, এটা ধরো সবাই। যদি পেয়ে থাকে আমাকে দ্রুত জানো। সায়েন্সের সাবজেক্টগুলো হবে না, ব্যবসায় শাখা এবং কম্বাইন যে বিষয়গুলো আছে সেগুলো হবে। ওকে, আলহামদুলিল্লাহ একদম সহজে বুঝাইছি ভাইয়া। বারবার এখন তোমাদের কাজ হচ্ছে পড়া, A+ পেতেই হবে। আবার বলছি ভাইয়া, ইউনিভার্সিটি অ্যাডমিশনের গাইডলাইন্সটা অনেক গুরুত্বপূর্ণ। বারবার বলছি, তুমি শুধু কয়েকটা জিনিস চেক করবা, যে তোমার এখানে টিচার যারা, তাদের জ্ঞানের জানাশোনার দক্ষতা কেমন, এখানে যারা তাদের অতীত সার্ভিস ইতিহাস কেমন। হ্যাঁ, এই সব কিছু বিবেচনা করে তুমি অবশ্যই ভর্তি হবা। কোনো ধরনের পরিচিত না হয়ে ভর্তি হওয়ার দরকার নেই। যদি মনে করো পড়ো এইচএসসি অ্যাডমিশন তোমার জন্য বেস্ট, টিচাররা তোমার জন্য বেস্ট, তাহলে বি ইউনিট টার্গেট দিও, বি ইউনিট ব্যাচ টার্গেট দিও, সি ইউনিট ব্যাচ মাত্র 2999 টাকায় 2024 জন বি ইউনিটে ভর্তি হতে পারবে, 2024 জন সি ইউনিটে ভর্তি হতে পারবে। এছাড়া পরবর্তী যারা ভর্তি হবে 2025তম জন থেকে 6000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। ওকে, এখন আমরা যেটি পড়বো সেটি হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, সবাই পেয়েছি? হ্যাঁ, ভূগোল হবে, অ্যাকাউন্টিং ক্লাস হবে নাকি? ভূগোল, ইতিহাস, যুক্তিবিদ্যা, পৌরনীতি। ভূগোল, ইতিহাস, যুক্তিবিদ্যা, পৌরনীতি, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, সব বাংলা, ইংরেজি, আইসিটি। সুন্দর হয়েছে না? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিংবদন্তির কথা বলছি। কিংবদন্তি মানে হচ্ছে আমার একজন এলাকার বড় ভাই ছিল। ওই বড় ভাই হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ, আবু জাফর ওবায়দুল্লাহ আমাকে একদিন ডেকেছে। হ্যাঁ, ওনার সাথে আমার একটু আড্ডার সম্পর্ক ছিল। তো আবু জাফর ওবায়দুল্লাহ ভাই আমাকে একদিন ডেকেছে, ডেকে বলছে গালিব এদিকে আসো, তোমাকে আজকে কিছু কথা শোনাবো। আমি বলছি কি শোনাবেন? আমি কিংবদন্তি মানে জনশ্রুতি, কিংবদন্তি হচ্ছে জনশ্রুতি, জনমুখে লোকমুখে শোনা যায় এমন কিছু কথা আমি তোমাকে বলবো। তাহলে ভাইয়া আমার বড় ভাই আবু জাফর ওবায়দুল্লাহ আমাকে ইকোনমিক্স ক্লাস হবে না কথা বললো। আমাদের মুবিন মজুমদার, ইকোনমিক্সের বাংলাদেশের বেস্ট টিচার মুবিন মজুমদার ক্লাস নেবেন। ওকে, এবং মুবিন মজুমদার তোমাদের মানবিক বিভাগের সাধারণ জ্ঞানের শিক্ষক হিসেবে থাকবেন। আমি কিংবদন্তির কথা বলছি হচ্ছে জনশ্রুতি। আমার বড় ভাই আবু জাফর ওবায়দুল্লাহ আমাকে এখন জনশ্রুতি লোকমুখে শোনা যায় এমন কিছু কথা বলবেন। ওকে।
ঠিক আছে, না না অফলাইন কোনো কোচিং নেই, আমরা শুধু যুক্তিবিদ্যা ক্লাস হবে ভাইয়া। হ্যাঁ, যুক্তিবিদ্যা হবে। ওকে, চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শুরু করছি। প্রথমে আমি তোমাদেরকে একটা গল্প বলবো, তারপর আমি তোমাদের সুন্দর করে কবিতাটা বুঝিয়ে দিব। তিনি আমাকে বলছেন, এ গালিব শুনো। আমি বলছি জি বলেন। সুন্দর করে বুঝবা কে বলছে আমাকে এই কথাটা। আবু জাফর ওবায়দুল্লাহ ভাই। আবু জাফর ওবায়দুল্লাহ কে? গালিবের এলাকার বড় ভাই। গালিবের সাথে আড্ডার সম্পর্ক ছিল। আমাকে বলছে শুনো, আমাদের যে পূর্বপুরুষ তারা ছিলেন কৃষিজীবী। তাহলে ভাইয়া সবাই লিখে ফেলি যে গালিবের বা আমাদের যে পূর্বপুরুষ তারা ছিলেন কৃষিজীবী। পূর্বপুরুষ তারা ছিলেন কৃষিজীবী। করতলে ফলিমাটির সৌরভ ছিল। করতলে মানে হাতের মুঠোই, হাতের মুঠোই। তারা কৃষিজীবী, কৃষকরা কাজ করতে করতে তাদের হাতের মুঠোই মাটি লেগে থাকে। তো কবি বলছেন তাদের হাতের মুঠো মাটি লেগে থাকলেও হাতের মুঠো পলিমাটির সৌরভ মানে সুগন্ধি। পলিমাটির এটাকে সুগন্ধি, এটাকে গন্ধ বলে না, কবি বলছেন এটা সুগন্ধি। তাদের পিঠে অত্যাচারের, পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তুমি বলবো ভাইয়া রক্ত জবা আবার কেন বলছো? রক্ত আবার জবা, জবা ফুলের রং যেমন লাল, তাদের পিঠে প্রতিরোধের রঙ তেমন লাল। এটা লিখে ফেলো আগে, তারপর তোমরা সহজে বুঝে যাবে। আগে এটা লিখে ফেলো তো। শোনো, আমাদের পূর্বপুরুষ কৃষিজীবী ছিলেন, পিঠে অত্যাচার। এখন তুমি বলবো ভাইয়া পিঠে কেন অত্যাচার? পিঠে কেন অত্যাচার? আমাদের যারা শাসন শোষণ করতো তারা সবসময় আমাদেরকে পেছন থেকে, তোমাকে যদি কেউ পেছন থেকে মারে তখন তোমার পিঠে অত্যাচারের চিহ্ন থাকবে না? আমাদের বাঙালি মানুষরা ছিল সবসময় সাহসী, কিন্তু এদেরকে যারা অত্যাচার করতো তারা পেছন থেকে মারতো। তাহলে প্রথমে গল্পটা শোনো, আমাদের পূর্বপুরুষরা ছিল কিন্তু সাহসী, পূর্বপুরুষরা ছিল কিন্তু সাহসী। তারা ছিলেন কৃষিজীবী, মানে তারা কৃষক ছিলেন। হ্যাঁ, করতলে পলিমাটির সৌরভ ছিল, তাদের হাতের মুঠোয় পলিমাটির সুগন্ধি ছিল, পেটে অত্যাচারের চিহ্ন ছিল। সেটাকে কবি বলেছেন পেটে রক্ত জবার মতো ক্ষত ছিল। এখানে রক্ত জবা কেন বলা হয়েছে? জবা ফুলের রং যেমন লাল, প্রতিরোধের রঙ তেমন লাল, মানে প্রতিরোধ করলে রক্ত ঝরবে। আশা করছি বুঝাইতে পেরেছি। বলো এই পর্যন্ত সবাই বুঝছো? 100% বুঝছো? বলো ভাইয়া, বলো ভাই বুঝছি। বলো ভাই বুঝছি, প্লিজ বলো এই পর্যন্ত বুঝছি। শোনো, পূর্বপুরুষ, আমাদের পুরুষ মানে হাজার বছরের যে ইতিহাস, আমাদের হাজার বছরের সংগ্রামের ইতিহাস, আমাদের যে সাহসী ইতিহাস সেটি। ওকে, কৃষিজীবী ছিলেন, পিঠে অত্যাচার, পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিলেন। আমাদের পূর্বপুরুষ যারা, তারা পাহাড়ে বসবাস করতেন, তারা বনে বসবাস করতেন। সাপদ হিসাব ভাইয়া সুন্দর করে এটা লিখে ফেলি। আমাদের পূর্বপুরুষ যারা, এটা যদি তুমি লিখে ফেলো না পুরো কবিতা তোমার কাছে 3-4 মিনিটের ব্যাপার মনে হবে। আমাদের পূর্বপুরুষ যারা, তারা পাহাড়ে বসবাস করতেন, তারা বনে বসবাস করতেন, তারা সাপদের সাথে, হিংস্র মাংসাশী প্রাণীর সাথে, মানে হিংস্র মাংস খায় এরকম প্রাণীর সাথে তারা বসবাস করতেন। তারা পতিত জমি আবাদ করে খেতেন। যেই জমিগুলো পড়ে থাকতো এই জমিগুলো আবাদ করে, চাষাবাদ করে তারা খেতেন। তারা কবি এবং কবিতার কথা বলতেন। এই জিনিস আমি এখন তোমাদেরকে বুঝাই দিব। আগে এটা লিখে ফেলো। আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের হাজার বছরের ইতিহাস যারা, তারা কি করত? তারা পাহাড়ে বসবাস করত, তারা বনে বসবাস করত, তারা সাপদের সাথে, সাপদ কি? হিংস্র মাংসাশী প্রাণী, পতিত জমি আবাদ করে খেত। কবি এবং কবিতার কথা বলতো। এখন কবি কি? যারা সত্য, সুন্দর, কল্যাণ, স্বাধীনতা, সৃজনশীল কাজ করেন তারা হচ্ছেন কবি। আর তাদের সকল কাজগুলো হচ্ছে কবিতা। তাহলে তুমি আমি যে কবিতাগুলো বলছি এটা সেই কবিতা না। কবি কারা? কবি হচ্ছেন তারা যারা সত্য, সুন্দর, কল্যাণ, স্বাধীনতার জন্য কাজ করে, এরা হচ্ছেন কবি। আবার বলছি, যারা সত্য, সুন্দর, কল্যাণ, স্বাধীনতার জন্য কাজ করেন তারা হচ্ছেন কবি। আর তাদের তৈরিকৃত সকল কাজ হচ্ছে কবিতা। এই আলহামদুলিল্লাহ বলো এই পর্যন্ত ক্লিয়ার? আমাদের পূর্বপুরুষ তারা ছিলেন হাজার বছরের বাংলা ইতিহাস দ্বারা, তারা ছিলেন কৃষিজীবী। তাদের করতলা মানে হাতের মুঠে পলিমাটির সৌরভ সুগন্ধি ছিল, পেটে অত্যাচারের চিহ্ন ছিল। কেন? কারণ আমাদের শত্রু যারা, তারা সবসময় পেছন দিক থেকে আক্রমণ করত। সেটাকে বলা হচ্ছে পেটে রক্ত জবার মতো ক্ষত। জবা ফুলের রং যেমন লাল, রক্তের লাল, প্রতিরোধের রঙ তেমন লাল। আমাদের পূর্বপুরুষরা পাহাড়ে বসবাস করত, তারা বনে বসবাস করত, তারা সাপদ হিংস্র মাংসাশী প্রাণীর সাথে বসবাস করত,
পতিত জমি আবাদ করে খাইতো, তারা কবি এবং কবিতার কথা বলতো। ক্লিয়ার ভাই? বলো ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, সবাই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ভাই আমি বারবার বলছি কবি এবং কবিতা, এটা লিখে ফেলো। কবি হচ্ছে যারা সৃজনশীল কাজ করে, যারা দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কাজ করে, তারাই হচ্ছে কবি। আর তাদের সকল কাজ হচ্ছে কবিতা। শেষ। এখন আসো, তাহলে তুমি কবি এবং কবিতা বুঝছো, তাই না? এখন এখন আমার বড় ভাই আবু জাফর ওবায়দুল্লাহ আমাকে বলছে, আচ্ছা গালিব শোনো, কবিতা কি? তিনি আমাকে বলেন কবিতা কি? জিহ্বায় উচ্চারিত সত্য শব্দ কবিতা, চাষ করা জমির শস্য দানা কবিতা। লিখে ফেলি যে কবিতা কি। সবাই দ্রুত লিখে ফেলি, কবিতা কি? দ্রুত লিখে ফেলতে হবে কবিতা কি। ওকে, বিসমিল্লাহ পড়ে সবাই লিখে ফেলি যে কবিতা কি। জিহ্বায় উচ্চারিত সত্য শব্দ কবিতা, চাষ করা জমির শস্য দানা কবিতা। দ্রুত লিখে ফেলি ভাইয়া। জিহ্বায় উচ্চারিত সত্য শব্দ কবিতা, চাষ করা জমির শস্য দানা কবিতা। ওকে, তো তিনি আমাকে বলছেন, আচ্ছা শোনো গালিব, এই কবিতা যে শুনতে চাইবে না, আচ্ছা শোনো গালিব, এই কবিতা যে শুনতে চাইবে না তার কি হবে জানো? মানে যে কবিতা শুনতে চাইবে না, মানে যে সৃজনশীল কাজের কথা, স্বাধীনতার কথা, আন্দোলনের কথা, সক্রিয় হওয়ার কথা, এগুলো যে শুনতে চাইবে না, সে জ্বরের আর্তনাদ শুনবে, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, সে আজন্ম কৃতদাস থেকে যাবে। এখন এগুলোর ব্যাখ্যা বলে দিচ্ছি, আগে লিখে ফেলো। প্রথমে বলছি কবিতা কি। জিহ্বায় উচ্চারিত সত্য শব্দগুলো কবিতা, চাষ করা জমির শস্য দানা। শস্য দানা হচ্ছে কবিতা, মানে আমি চাষ করছি, করার পর যে শস্য দানাগুলো পাইছি, আমি বলছিলাম যে কর্মটা হচ্ছে কবিতা। এখন এই যে কবিতা শুনবে না, সে জ্বরের আর্তনাদ শুনবে, সেই দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, সে আজন্ম কৃতদাস থেকে যাবে। এটা এখন বলবো ভাইয়া। এখন এই যে কবিতাগুলো শুনবে না, মানে এই যে আমাদের আন্দোলন সংগ্রামের এই কথাগুলো শুনবে না, সে জ্বরের আর্তনাদ শুনবে। মানে কি? তার ভিতরে স্বাধীনতা, তার ভিতরে শক্তি, মনুষ্যত্ব এগুলো থাকবে না। তো এগুলো না থাকলে সে জ্বর হয়ে যাবে, জড়ের মতো, মানে জড় বস্তুর মতো হয়ে যাবে। তাহলে ভাইয়া যে এই কবিতার কথা শুনবে না, সে কি হয়ে যাবে? তার ভিতরে মানে বোধ জাগ্রত হবে না, শক্তি আসবে না, তার মধ্যে মনুষ্যত্ব আসবে না, স্বাধীনতার কথা আসবে না। ওকে, এরপরে যে সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। দিগন্তের অধিকার থেকে বঞ্চিত মানে কি? তুমি জানো, তুমি যদি স্বাধীন হও তাহলে তুমি যে কোনো জায়গায় যেতে পারবা, বাট তুমি যদি পরাধীন হও তুমি কি যে কোনো জায়গায় যেতে পারবা? এখন এই কবিতার কথা শুনবে না, মানে যে স্বাধীনতার জন্য কাজ করবে না, যে সংগ্রাম করবে না, আন্দোলন করবে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, মানে সে পরাধীন থাকবে। আর পরাধীন থাকলে কি সে সব জায়গায় যেতে পারবে না? সে আজন্ম কৃতদাস থেকে যাবে। সে এই কেউ যদি স্বাধীনতার জন্য কাজ না করে তাহলে সে আলটিমেটলি কি থাকবে? অন্যর কৃতদাস হয়ে কাজ করতে হবে। সবাই এই পর্যন্ত লিখে ফেলি, লিখে আমাকে বলো যে ভাই হ্যাঁ লিখে শেষ। এগুলো আরো অনেক কথা ছিল, আমি সেগুলো বলবো না। সহজে কিভাবে তোমাদেরকে শেষ করা যায়। কি পরীক্ষা আসছে যে তোমরা যেভাবে নামাজটা আমি কখনো মিস দিই না, তোমরা নামাজ পড়ো, সবাই পড়বো, জাস্ট আমরা পড়াটা শেষ করে ফেলি। বলে এই পর্যন্ত ক্লিয়ার? সবাই বলে এই পর্যন্ত আল্লাহর রহমতে ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা দেখবো, তো আমার আবু জাফর উদ্দৌলা আমাকে বলছে শুনো আমি যা বলছি, আমি স্বপ্নের কথা বলছি, উনুনের আগুন আলোকিত উজ্জ্বল জানালার কথা বলছি, মায়ের কথা বলছি, প্রবাহমান নদীর কথা বলছি, যে সাঁতার জানে না তাকেও বাসিয়ে রাখে। গল্পটা যদি তুমি বুঝো, কবিতা বুঝতে তোমার বেশিক্ষণ লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। শোনো আমি যা বলছি, আমি স্বপ্নের কথা, স্বপ্নের কথা মানে মুক্তির কথা, দ্রুত লিখে ফেলি। স্বপ্নের কথা মানে মুক্তির কথা, উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার কথা। এখানে উজ্জ্বল জানালার কথা বলতে মুক্ত জীবনের ইঙ্গিত, এগুলো এখন লিখে ফেললে পরে আর এত বোঝানো লাগবে না। মুক্ত জীবনের ইঙ্গিত। ওকে, তাহলে ভাইয়া কবি বলছেন আমি যা বলছি তা শুনো, আমি স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার কথা বলছি। এই উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার কথা মানে মুক্ত জীবনের ইঙ্গিত। এখানে কবি আমাদেরকে অতীতের কথা যেভাবে বলছেন, অতীতের কথা বলেছেন, সাথে ভবিষ্যতের কথা বলেছেন। এটা লিখে ফেলি যে কবি আমাদেরকে অতীতের কথা বলেছেন, ভবিষ্যতের কথা বলেছেন। আর আগুনের কথা কেন বলেছেন? আগুন দিয়ে যেরকম মরিচা আছে না ভাইয়া, মরিচা যেভাবে আগুন দিয়ে দূর করা হয়, তেমনি
আমাদের থেকে সকল অলসতা দূর করে আমরা ভবিষ্যৎ গড়তে হবে। তাহলে বলছে আমি যা বলছি স্বপ্নের কথা মানে মুক্তির কথা। উনুনের আগুনে মানে আগুন দিয়ে মরিচা যেভাবে দূর করা হয় এভাবে আমাদের মন থেকে সকল অলসতা দুর্বলতা দূর করে উজ্জ্বল জানালার কথা বলছেন, মানে আমাদের অতীতের কথা বলছেন, ভবিষ্যতের কথা বলছেন। উজ্জ্বল জানালার মানে মুক্ত জীবনের ইঙ্গিতের দিকে ইশারা দিয়েছেন। তাহলে এরপরে আমি আমার মায়ের কথা বলছি, সবাই লিখে ফেলি। আমি আমার মায়ের কথা বলছি। মায়ের কথা মানে হচ্ছে প্রকৃতি এবং স্বদেশের কথা, সবাই লিখে ফেলি। মায়ের কথা মানে প্রকৃতি, প্রকৃতি এবং স্বদেশ। প্রবাহমান নদীর কথা বলছি। আচ্ছা, মায়ের কথা মানে কি বলতো? এই মা মানে প্রকৃতি এবং স্বদেশ। স্বদেশ আমাদের মা না? এই এরপরে প্রবাহমান নদীর কথা কেন বলছে? আচ্ছা, প্রবাহমান নদীর কাজ কি জানো? যে সাঁতার জানে না তাকেও কিন্তু ভাইয়া ভাসিয়ে রাখে। প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। তাহলে তুমি বেঁচে থাকবা। এখন তোমার জীবনে যদি কোনো গতি না থাকে, তোমার জীবনে যদি মনে করো যে তুমি একদম নিস্তেজ যেরকম থাকো, তাহলে তুমি এগিয়ে যেতে পারবা না। মনে করো একটা নদী একদমই মানে কোনো ধরনের প্রবাহ নাই, ওই নদী বেশি দিন থাকে না। বাট যে নদীতে প্রবাহ আছে ওই নদীতে যদি তুমি পড়ো, তুমি সাঁতার না জানলেও তো তুমি চলে যেতে পারবা ওই যে প্রবাহের সাথে সাথে। সো এখানে প্রবাহমান নদীর কথা বলতেন যে সাঁতার জানে না তাকেও বাসিয়ে রাখে। তাইলে ভাইয়া গতি না থাকলে এক সময় ধ্বংস হয়ে যেতে হয়। এটা লিখে ফেলো ভাই, দ্রুত লিখে ফেলি। যে সাঁতার জানে না তাকেও বাসিয়ে রাখে, মানে এই যে সাঁতার প্রবাহমান নদীর কথা কেন বলছেন? গতি না থাকলে, গতি না থাকলে এক সময় ধ্বংস হয়ে যেতে হয়। এই দ্রুত লিখি ভাইয়া, ভাই দ্রুত লিখি। ওকে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো, আচ্ছা শুনো, আমি যা বলছি, আমি স্বপ্নের কথা, উজ্জ্বল জানালার কথা, মায়ের কথা, প্রবাহমান নদীর কথা, যে সাঁতার জানে না তাকেও বাসিয়ে রাখে, এই পর্যন্ত তোমরা সবাই বুঝছো। কেউ যদি কবিতা শুনতে না চায়, এখন আসো, কেউ যদি কবিতা শুনতে না চায়, নদীতে ভাসতে পারে না, মাছের সঙ্গে খেলতে পারে না, মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না, এটা লিখে ফেলো তো ভাইয়া। আচ্ছা, কেউ যদি কবিতা কি জানো তো? ধন্যবাদ, কলিজা থেকে ধন্যবাদ দিচ্ছ, থ্যাংক ইউ। আচ্ছা, কেউ যদি কবিতা শুনতে না চায়, এই কবিতাটা প্লিজ বলছি, এটা তোমাদের আসবেই পরীক্ষাতে। কেউ যদি কবিতা মনে আছে তো? ওই যে সত্য সুন্দর স্বাধীনতার জন্য কাজ, যেগুলো এগুলো কবিতা। এখন কেউ যদি কবিতা শুনতে না চায়, সে নদীতে ভাসতে পারে না। নদীতে ভাসতে পারে না মানে সে নদীতে ভাসতে পারে, বাট নদীতে ভাসার মাঝে যে একটা আনন্দ সেটা পায় না। এটা লিখে ফেলি যে নদীতে ভাসতে পারে না মানে নদীতে ভাসতে পারে, বাট নদীতে ভাসার মাঝে যে একটা আনন্দ সেটা পায় না। মাছের সঙ্গে খেলতে পারে না, মাছের সঙ্গে খেলতে পারে, বাট মাছের সঙ্গে খেলার মাঝে যে একটা আনন্দ সেটা ফিল করতে পারে না। মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না, মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না, মানে মাতৃ হৃদয়ের যে তার আবেগ সেটা তাকে টানে না। লেখো, মাতৃ হৃদয়ের আবেগ তাকে টানে না, মায়ের কোলের ভালোবাসা সে অনুভব করে না। তাহলে ভাইয়া, কেউ যদি কবিতা শুনতে না চায়, নদীতে ভাসতে পারে না, মাছের সঙ্গে খেলতে পারে না, মায়ের কোলে সে গল্প শুনতে পারে না। আমি ভাই একদম সহজে কবিতাটা বুঝাই দিচ্ছি, এরপর কবিতায় যাব, দেখবা যে কি যে সহজ। মাতৃ হৃদয়ের আবেগ তাকে টানে না, মায়ের ভালোবাসা তাকে টানে না। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমি যদি তোমাকে বলি যে শুনো আমি যা বলছি, এখন আমাকে তিনি বলছেন শুনো আমি যা বলছি, আমি তোমাকে কিংবদন্তির কথা বলছি, মানে পূর্বপুরুষের কথা বলছি, বিচলিত স্নেহের কথা বলছি। এটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিব। বিচলিত স্নেহের কথা মানে কি? বিচলিত স্নেহ, তুমি বলবে স্নেহ কিভাবে বিচলিত হয়? মানে এখানে ভালোবাসা প্লাস শঙ্কা, ওই যে তোমাদেরকে একটু আগে পড়াইছি, ভালোবাসা প্লাস শঙ্কা, বিচলিত, এটাকে বলো বিচলিত স্নেহ। তাহলে তিনি আমাকে বলছেন শোনো আমি যা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি, আমি পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি। তাহলে ভাইয়া আমি কিংবদন্তির কথা বলছি, পূর্বপুরুষের কথা বলছি, বিচলিত স্নেহের কথা বলছি। কিংবদন্তি মানে ওই যে জনশ্রুতি, পূর্বপুরুষের কথা। বিচলিত স্নেহ মানে হচ্ছে মনে করো তোমার কোনো ভাই যদি ইয়েতে যায়, যুদ্ধে যায়, তাহলে তোমার তার প্রতি ভালোবাসা থাকবে, আবার সাথে সাথে তোমার খুব টেনশন লাগবে, সেটাকে বলা হচ্ছে বিচলিত স্নেহ। যেখানে ভালোবাসা থাকবে, শঙ্কাও থাকবে।
গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, মানে পাকিস্তানি হানাদাররা আমাদের গর্ভবতী বোনকে হত্যা করেছে। ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়। হুম, দেশ, তুমি ভালোবাসা, এই কথা তোমাকে বুঝতে হবে। ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়। এই জিনিসটি কি, যে তুমি যদি দেশকে ভালোবাসাও, দেশকে যখন তুমি ভালোবাসবা, তখন দেশের জন্য যুদ্ধ করতে যখন তুমি যাবা, তখন মায়ের যে ভালোবাসা সেটা তোমার কাছে তুচ্ছ মনে হবে। তাহলে ভালোবাসা দিলে মা মরে যায়, এইটা কি, এই জিনিসটা কি? যে গালিব ভাইয়া বলেছে আমরা যখন দেশকে ভালোবাসবো, তখন দেশের জন্য যদি আমরা যুদ্ধে যাই, তখন মায়ের ভালোবাসা আমাদের কাছে তুচ্ছ মনে হবে, তুচ্ছ মনে হবে। ওকে, ওকে, ঠিক আছে। আমি বাইয়ের কথা বলছি, বাইয়ের যুদ্ধের কথা বলছি, সবাই লিখে ফেলো। আমি বাইয়ের কথা বলছি, বাইয়ের যুদ্ধের কথা বলছি। ওকে, আমরা এই গল্পটা শেষ করে আমরা নামাজে যাব, বুঝছো? নামাজ থেকে এসে আমরা ব্যাখ্যাটা পড়বো। যে কবিতা শুনতে চায় না সে সন্তানের জন্য মরতে পারে না। দ্রুত লিখে ফেলে তোমরা। ওকে, যে কবিতা শুনতে চায় না সে সন্তানের জন্য মরতে পারে না, ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। এটা কি, সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না মানে হচ্ছে সূর্যের ন্যায় শক্তি হৃদয়ে ধারণ করতে পারে না। এটা লিখে ফেলো ভাইয়া, সূর্যের ন্যায় শক্তি হৃদয় ধারণ করতে পারে না, ধারণ করতে পারে না। ওকে, সূর্যের ন্যায় শক্তি হৃদয় ধারণ করতে পারে না। এই শুনো, এরপর তিনি আমাকে বলছেন শুনো, কিছু পেতে চাইলে তার পরিচর্যা করতে হয়। তিনি আমাকে বলছেন গালিব শুনো, না না একদম সহজ, কিছু পেতে চাইলে তার পরিচর্যা করতে, যেমন জমি চাষ করলে তোমাকে জমি শস্য দিবে, তুমি মৎস্য চাষ করলে প্রবাহমান নদী তোমাকে মাছ দিবে, গাভীর পরিচর্যা করলে জননীর আশীর্বাদ তুমি পাবা, মানে দুধ তুমি পাবায়, লৌহ জ্বালালে তুমি ইস্পাতের অস্ত্রধারী, মানে তুমি অস্ত্র পাবায়। ওকে, এই আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পুরুষের কথা বলছি। এখান থেকে আমরা শুরু করব। ঠিক এখন বাজে কয়টা, তোমরা গল্পটা মোটামুটি বুঝছো। এখন বাজে হচ্ছে 5টা 12, আমরা 5টা 22 শুরু করব। 5টা 22 আমরা ক্লাসটি শুরু করব, কবিতাটা পড়বো, যেহেতু কবিতাটা তোমাদের পরীক্ষাতে আসবে। ওকে, আমি কি বুঝাতে পেরেছি? আবার রিপিট করবে, হ্যাঁ আবার রিপিট করবো, না হলে তোমাদের এটা মাথায় ঢুকবে না, কারণ এই কবিতাটা আসবেই, এই কবিতাটা আসবেই। আমি তোমাদেরকে আবার, তাহলে সবাই নামাজের বিরতি যাও, 10 মিনিট নামাজের বিরতি, সবাই যথাসময়ে চলে আসবা। 10 মিনিট নামাজের বিরতি। ওকে।
সবাই বিসমিল্লাহ পড়ি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়টি একদমই সহজ। আমি মনে করছি নামাজের আগে আগে বিষয়টি শেষ করে দিবে, এ কারণে দ্রুত বলেছি। তো সবাই আরেকবার একটু শেয়ার করে দিই, যারা আগে শেয়ার করিনি সবাই আরেকবার শেয়ার করে দিই। এই কবিতাটি, আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটি অনেকের কাছে কঠিন লাগে, অথচ বিষয়টা একদমই সহজ। ওকে, ঠিক আছে। ঠিক আছে, সবাইকে এসেছে? জাস্ট আর 1 মিনিট সময় দিচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করো তোমার আম্মা শিক্ষক, তুমি তোমার আম্মার মতো করে চলো না। তা আমি বলি যে এই কি রে, তুই এরকম চলিস কেন? তোর আম্মা একজন শিক্ষক, তুই এরকম চলিস কেন? মনে করো তোমার আব্বু হুজুর, মসজিদের ইমাম, তুমি চলো বুংবাং করে। তো আমি তোমাকে বলছি, এই তোমার বাবা হচ্ছে হুজুর, তুমি এরকম চলো কেন? মনে করো তোমার ফ্যামিলি কিন্তু অনেক বেশি সম্ভ্রান্ত, আর তুমি চলো রাস্তার ছেলে ফেলেদের সাথে। তো আমি তোমাকে কি বলবো, এই কি যে বলিস, তোর ফ্যামিলি হচ্ছে সম্ভ্রান্ত আর তুই চলিস রাস্তার ছেলে ফেলেদের সাথে। ঠিক একইভাবে আমাদের কবি আবু জাফর ওবায়দুল্লাহ আমাকে আমাদের যে বাংলার যে আগের ইতিহাস আছে, আমাদের যে আগের মানুষগুলো আছে, সে মানুষগুলোর কথা বলেছেন। আমি তোমাকে সেটা গল্প আকারে শোনাতে চাচ্ছিলাম, তাইলে আবার এটা শুনো। তিনি আমাকে বলছেন, গালিব শুনো। তিনি আমাকে এইভাবে বলছেন, এই যে গালিব আমাকে তিনি এইভাবে বলছেন, বলো গালিব শুনো, আমরা এটা দিয়ে সুন্দর করে শেষ করব, তাইলে তোমরা সহজে বুঝবা। তিনি আমাকে বলছেন, গালিব শুনো, তিনি আমাকে বলছেন, গালিব শুনো আমি যা বলছি। তিনি আমাকে বলছেন, শুনো। আবু জাফর ওবায়দুল্লাহ, এবার তো সবার বোঝা যাচ্ছে তাই না? আবু জাফর ওবায়দুল্লাহ আমাকে ডেকে বলেছেন, গালিব শুনো, আমাদের পূর্বপুরুষের কথা, তারা ছিলেন কৃষিজীবী, তাদের পিঠে অত্যাচারের চিহ্ন ছিল। চলো এখন আমরা কবিতায় চলে যাবে, এই কাহিনী দিয়ে কবিতাটা শেষ করে দিব। ওকে, তখন তোমাদের সহজে বোঝা যাবে। এই যে ভাইয়া, এই যে আবু জাফর ওবায়দুল্লাহ, সবাই কবিতা ধরো, বই ধরো। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। দেখো, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, এখানে কি বুঝাইছে বলতো? বাঙালি জাতির পূর্বের ইতিহাস, তার করতলে পলিমাটির সৌরভ ছিল। করতলে মানে হাতের মুঠোই। আমাদের বাংলাদেশের মানুষ যারা ছিলেন, তারা সবাই ছিলেন কৃষক, তাদের হাতের মুঠোই পলিমাটির সৌরভ। কবি সেটাকে সুগন্ধি বলেছেন, সুগন্ধি বলেছেন। ওকে, কবি সেটাকে সুগন্ধি বলেছেন। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিলেন। এখানে রক্ত জবা কেন বলেছেন? রক্ত জবা, রক্ত যেমন লাল, জবা ফুল তেমন লাল, এই কারণে রক্ত জবার কথা বলা হয়েছে। সবাই সুন্দর করে বুঝতেছি বলো তো ভাইয়া, আবার বলো, সবাই বুঝতেছি। আমি কিংবদন্তির কথা বলছি। কিংবদন্তি মানে হচ্ছে জনশ্রুতি, লোকমুখে বা জনমুখে শোনা যায় এই বিষয়গুলো। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, মানে আমাদের পূর্বের যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর কথা বলছে। তার করতলে মানে হাতের মুঠোয় পলিমাটির সৌরভ ছিল। আমাদের পূর্বপুরুষ যারা, তাদের হাতের মুঠোয় পলিমাটির সৌরভ, মানে তারা কৃষিকাজ করতে করতে হাতের মুঠোয় বালির যে আবরণ পড়ে যেত, এবং সেটা খুবই সুগন্ধিময় মনে হয়েছে কবির কাছে। তার পেটে রক্ত জবার মতো ক্ষত ছিল। আমাদের পূর্বপুরুষ যারা, তাদেরকে তাদের শত্রুরা পেছন দিক থেকে আক্রমণ করত, সেটাই বলছে যে পিছে সাউন্ড নেই। কি সাউন্ড নেই? সাউন্ড ঠিক আছে? তার পিঠে আরো জুম করুন। ওকে, আল্লাহ যেন বুঝাইতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, মানে আমাদের পূর্বপুরুষ যারা, তারা কোথায় বসবাস করত? পাহাড়ে বসবাস করত। এখানে তুমি কি বুঝতে পেরেছো? সংগ্রাম, যে পাহাড়ে বসবাস করা সহজ নাকি কঠিন? কঠিন। তারা সেই কাজটা করত, পাহাড়ে বসবাস করত। সবাই এই পর্যন্ত ঠিক আছে? বলে এই পর্যন্ত ঠিক আছে? আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। কেন? শত্রুরা পেছন দিক থেকে আক্রমণ করত। জবা ফুলের রং লাল, তেমনি ভাবে রক্ত রঙ লাল, প্রতিরোধের রঙ লাল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন,
তার মানে হচ্ছে আমাদের পূর্বপুরুষরা পাহাড়ে বসবাস করত। বলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার? মন থেকে বলো, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বলো ভাই, ক্লিয়ার হয়েছি? ভাইয়া তোমাকে বলেছি আমার পূর্বপুরুষ, বাংলার আগের মানুষ যারা, সবাইকে এটা বুঝতে হবে। আবার খেয়াল করো, সবাই বিসমিল্লাহ পড়ে খেয়াল করো। আমার পূর্বপুরুষ যারা, আমাদের আগের, এই শোনো, বাংলাদেশ, এটা বাংলাদেশ না, বাংলাদেশের আগের মানুষ যারা, তাদের কথা এখন আমরা বলবো। আমি কিং বল, এটা কে বলতেছেন? কবি। কবি আবু জাফর ওবায়দুল্লাহ হচ্ছে আমার এলাকার বড় ভাই। আবু জাফর ওবায়দুল্লাহ, কবি আবু জাফর ওবায়দুল্লাহ হচ্ছেন আমার এলাকার বড় ভাই। আবু জাফর ওবায়দুল্লাহ আমাকে ডেকে বলেছেন, গালিব শুনো, আমি এখন তোমাকে জনশ্রুতি, কিংবদন্তির কথা বলবো। মানে হচ্ছে জনগণের মুখে, লোকমুখে যেগুলো শোনা যায় সেগুলো বলবে, লোকমুখে যেগুলো শোনা যায় সেগুলো বলবে। আমি আমার পূর্বপুরুষের কথা বলবো। আবু জাফর ওবায়দুল্লাহ আমাকে বলে, গালিব শুনো, আমি তোমাকে এখন আমার পূর্বপুরুষের কথা বলবো। শেষ। তাহলে আবু জাফর ওবায়দুল্লাহ আমাকে ডেকে বলছে, গালিব আমি তোমাকে এখন জনমুখে শোনা যায় এই কথাগুলো বলবো, আমি তোমাকে এখন আমার আগের পুরুষ যারা আছেন তাদের কথা বলবো। হ্যাঁ, কি হয়েছে? তারা ছিলেন কৃষক। তারা ছিলেন কৃষক। কিভাবে বুঝতে পেরেছেন? তাদের করতলে, মানে তাদের হাতের মুঠোয় পলিমাটির সৌরভ ছিল। পলিমাটির সৌরভ, মাটির যেটা আবরণ তাদের হাতে পড়ে গেছে, সেটাকে কবি সৌরভ, সুগন্ধি বলেছেন। তাদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। শত্রুরা আমাদের আগের পুরুষদেরকে পেছন দিক থেকে আক্রমণ করত, কারণ আমাদের আগের পুরুষরা ছিলেন সাহসী, সামনে থেকে আক্রমণ করলে ওরা ওদেরকে প্রতিরোধ করবেই। সো তাদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। আমাদের পুরুষদের পিঠে অত্যাচারের বা পিঠে মারার চিহ্ন ছিল। মানে আমাদের পূর্বপুরুষদেরকে শত্রুরা কৃতদাস বানিয়ে শত্রুরা বিভিন্নভাবে নির্যাতন করত। রক্ত জবা মানে হচ্ছে জবা ফুলের রং যেমন লাল, প্রতিরোধের রঙ তেমন লাল। এই তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। মানে আমাদের পূর্বপুরুষ যারা, তারা কিন্তু পাহাড়ে থাকতেন। অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন মানে আমাদের পূর্বপুরুষ যারা, তারা পাহাড়ে বসবাস করতেন। বলো, বুঝা গেছে? এইবার বলো, এইবার সবাই আল্লাহর রহমতে এই পর্যন্ত 100% বুঝতে পেরেছি? বলো, আল্লাহর রহমতে বুঝতে পেরেছি? বলো ভাই, এই পর্যন্ত এবার বুঝছি? আমি কিংবদন্তির কথা বলছি। বলো, এই পর্যন্ত বুঝতে পেরেছি? এবার বলো, সবাই বলতে হবে। ওকে, বৃষ্টি বুঝছ? ওকে, আরে আসিফুর বুঝতে পেরেছ? সবাই বুঝতে পেরেছ? রিফা বুঝতে পেরেছ? ঠিক আছে, তাইলে এবার সুন্দর করে ধরো। ওকে, এরপরে হচ্ছে ভাইয়া অরণ্য এবং সাপদের কথা বলতেন। অরণ্য মানে হচ্ছে বন। বলতেন মানে কি জানো? মানে হচ্ছে আমাদের পুরুষরা বনে থাকতেন। সাপদ মানে হচ্ছে হিংস্র, মাংসাশী প্রাণী, মাংসাশী প্রাণী। তাহলে আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের আগের যারা, তারা কোথায় থাকতেন বলতো ভাইয়া? আমাদের আগের যারা, তারা বনে থাকতেন। তারা কাদের সাথে থাকতেন? সাপদের সাথে থাকতেন। মানে তারা হিংস্র মাংসাশী প্রাণীর সাথে থাকতেন। সেই কথাগুলোই অতীত মানুষরা বলতেন যে আমাদের আগের মানুষ যারা, তারা হচ্ছে বনে থাকতো, তারা হচ্ছে বাঘের সাথে, সিংহের সাথে থাকতো, হরিণের সাথে থাকতো। এরকম আমরা মানে বলে না, শোনা যায় না? এগুলো হচ্ছে কিংবদন্তি, মানে লোকমুখে শোনা যায় যে আমাদের পুরুষরা বনে বসবাস করতো, সাপদের সাথে থাকতো। এই পতিত জমি আবাদ করে চলতো। পতিত জমি মানে হচ্ছে যে জমি চাষাবাদ করা হয়নি ইতিপূর্বে, সেই জমি চাষাবাদ করে তারা চলতেন। এই পর্যন্ত এবার সবাই বুঝছ?
মানে ভাইয়া অরণ্য এবং সাপদের কথা বলতেন মানে হলো আমাদের পূর্বপুরুষ আগেরদেরকে বলতেন এভাবে, একজন একজনকে বলতেন, একজন একজনকে বলতেন। এটাকেই বলা হয় কিংবদন্তি। মানে একজন থেকে একজনের মুখে একজন শোনা যায় যে গালিব শুনবি, তোদের আগের বাংলাদেশের মানুষ তো পাহাড়ে বসবাস করতো, তোদের আগের বাংলাদেশের মানুষ তো বনে বসবাস করতো, তোদের আগের বাংলাদেশের মানুষ তো হিংস্র মাংসাশী পানির সাথে বসবাস করতো, তোদের আগের বাংলাদেশের মানুষ তো হচ্ছে যে পতিত জমি আবাদ করে খেত। বোঝা গেছে? এবার বোঝা গেছে না? এবার সবাই বুঝতে পেরেছ না? যাক আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা এবার আমাদের পূর্বপুরুষ যারা, তারা কি বলতেন সবসময়? তারা কবি এবং কবিতার কথা বলতেন। এটা লিখে ফেলি, আমাদের পূর্বপুরুষরা সবসময় কবি এবং কবিতার কথা বলতেন। এখন তুমি বললো ভাইয়া কবি কি আবার কবিতা কি? যত কবি হচ্ছে যারা সৃজনশীল ব্যক্তি, যারা সত্য সুন্দর কল্যাণের জন্য কাজ করেন, তারা হচ্ছেন কবি। কবিতা কি? তাদের সকল কাজ হচ্ছে কবিতা। আমাদের পূর্বপুরুষ যারা আছেন, একদম আগের যারা, এরা ছিলেন স্বাধীনতা, এরা ছিলেন সংগ্রামী, এরা ছিলেন মনে করো হচ্ছে মানে পরিশ্রমী, এরা সৃজনশীল। এরা যে কাজগুলো করতেন সেটা হচ্ছে কবিতা। তা আমাদের পূর্বপুরুষ সবসময় কবি এবং কবিতার কথা বলতেন। বুঝা গেছে? ওকে, বোঝা গেছে? বলো, বোঝা গেছে? ভাই সবাই বুঝছো? ওকে, ঠিক আছে। এখন আসো, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। তুমি আমাকে বলো তো কবিতা কি? কবিতা হচ্ছে জিহ্বায় উচ্চারিত সত্য শব্দ কবিতা। ভাইয়া দ্রুত লিখে ফেলি। কষিত, কষিত মানে চাষ করা, চাষ করা জমির প্রতিটি শস্য দানা কবিতা। তা আমি তো তোমাকে বলছি ভাইয়া কবিতা কি? আমি মনে করছি ওই যে আমাদের যে এই যে এখন আমরা যেটা পড়ি এটা কবিতা না। কবিতা হচ্ছে আমাদের আগের মানুষ যারা, তারা যে কাজগুলো, যারা স্বাধীনতার জন্য কাজ করেন, সত্যের জন্য কাজ করেন, কল্যাণের জন্য কাজ করেন, এই সকল কাজ হচ্ছে কবিতা। আর যারা এই কাজগুলো করেন তারা হচ্ছেন কবি। এ পর্যন্ত বোঝা গেছে? বলো, এ পর্যন্ত বোঝা গেছে? জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। কবিতা কি? জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। কষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা, চাষ করা জমির প্রতিটি শস্য দানা কবিতা। বলো ভাই, বোঝা গেছে? দ্রুত দ্রুত বোঝা গেছে? বলো এ পর্যন্ত আল্লাহর রহমতে বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এবার এটাকে যদি আমি তোমাকে ভাই এটাকে যদি আমি গল্পে পড়াই, মানে মনে করো যে গল্পে তুমি কিভাবে সহজে মনে রাখবা, সেটা আমি তোমাকে প্রথমে এটাই দেখাইছি আর কি, যে কিভাবে সহজে এটা মনে রাখবা। এই যে সহজে এইভাবে মনে রাখবা, আমার মনে হচ্ছে তুমি এইভাবে সহজে মনে রাখতে পারো। বিসমিল্লাহ পড়ো। আবু জাফর উবাইদুল্লাহ এটা লিখছে। আবু জাফর উবাইদুল্লাহ আমাকে ডেকে বলছে, শোনো আমার পূর্বপুরুষের কথা। তারা ছিলেন কৃষিজীবী, তাদের করতলে পলিমাটির স্বরূপ ছিল, পেটে অত্যাচারের চিহ্ন ছিল। আমাদের পূর্বপুরুষরা যেটা আগের জনকে তারা যাকে যা বলতেন, মানে জনমুখে লোকমুখে যেগুলো শোনা যাচ্ছে, যে তারা পাহাড়ে বসবাস করতেন, তারা বনে সাপদের সাথে বসবাস করতেন, তারা পতিত জমি আবাদ করে খেতেন, তারা কবি এবং কবিতার কথা বলতেন। শেষ। এই পর্যন্ত তোমরা সবাই বুঝছো। এইবার আচ্ছা শোনো, কবিতা কি? কবিতা হচ্ছে ভাইয়া জিহ্বায় উচ্চারিত সত্য শব্দ কবিতা, চাষ করা জমির শস্য দানা কবিতা। এই তো, এই বিষয়গুলো না বোঝার কি আছে আমাকে বলো তো। এইবার এই কবিতা যারা, আচ্ছা শোনো, এই কবিতা যদি কেউ শুনতে না চায় তাহলে তার কি হবে? এই কবিতা, এই যে এখন এই যে তোমার জিহ্বা উচ্চারিত সত্য শব্দটা হচ্ছে কবিতা, চাষ করা জমির শস্য দানা হচ্ছে কবিতা। কেউ যদি এই কবিতাটা শুনতে না চায় তাহলে সে জ্বরের আর্তনাদ শুনবে, দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, আজন্ম কৃতদাস থাকবে। শেষ। কেউ যদি ভাইয়া কেউ যদি এই কবিতাটা শুনতে না চায়, সে জ্বরের আর্তনাদ শুনবে, দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, আজন্ম কৃতদাস থাকবে। চলো এই কবিতা আজকে আমি বুঝাবই, যতক্ষণ লাগে প্রয়োজনে একজনকে, এটা আজকে তোমার মুখস্থ করাবই ভাইয়া। আচ্ছা এই যে দেখ, এই ভাইয়া, এই যে ভাইয়া, কেউ যদি যে কবিতা শুনতে জানে না, সে জ্বরের আর্তনাদ শুনবে। জ্বরের আর্তনাদ শুনবে মানে সে স্বাধীনতার জন্য, তার ভিতরে স্বাধীনতা জন্মাবে না, তার ভিতরে মনুষ্যত্ব জন্মাবে না, তার ভিতরে শক্তি আসবে না। কেউ যদি কবিতা শুনতে না চায়, সে জ্বরের আর্তনাদ শুনবে,
যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। এটা কি ভাই? জ্বরের আর্তনাদ তো বুঝছো। কেউ যদি কবিতা শুনতে না চায়, কবিতা কি? ওই যে সত্য সুন্দর কল্যাণের এই কাজগুলোর কথা যে শুনতে চাইবে না, সে জ্বরের আর্তনাদ শুনবে। এখন তুমি আমাকে বলো, জ্বরের আর্তনাদ জিনিসটি কি? জ্বরের আর্তনাদ জিনিসটি হচ্ছে, জ্বরের আর্তনাদ জিনিসটি হচ্ছে যে তার ভিতরে মনুষ্যত্ব, তার ভিতরে স্বাধীনতা, তার ভিতরে শক্তি জাগ্রত হবে না, তাহলে সে জ্বর জ্বর হয়ে থাকবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। শোনো, দিগন্ত মানে দিগের শেষ। তুমি যদি স্বাধীন দেশে বসবাস করো অনেক দূরে যেতে পারবা। তুমি যদি জেলখানার ভিতরে থাকো তাহলে শুধু ওই জেলখানার ভিতরে তোমাকে থাকতে হবে। তো এই কেউ যদি কবিতা শুনতে না চায়, কেউ যদি স্বাধীনতার কথা না করে, কেউ যদি স্বাধীনতার জন্য কাজ না করে, সংগ্রাম না করে, তাহলে সে আজন্ম ওই ছোট্ট একটা জায়গায় বসবাস করতে হবে, সংকীর্ণ স্থানে তাকে সীমাবদ্ধ থাকতে হবে। আর স্বাধীন হলে অনেক দূরে যেতে পারবে। এটা হচ্ছে সেটা। কেউ যদি কবিতা শুনতে না চায় বা কবিতা না জানে, তাহলে তার কি হবে বলতো? সে আজন্ম কৃতদাস থেকে যাবে। ভাইয়া, কেউ যদি কবিতা শুনতে না চায় সে আজন্ম কৃতদাস থেকে যাবে। এখন আসো, এই যে কেউ যদি স্বাধীনতার জন্য কাজ না করে, কেউ যদি স্বাধীনতার জন্য কাজ না করে, ঠিক আছে, ওকে, কেউ যদি স্বাধীনতার জন্য কাজ না করে, কেউ যদি স্বাধীনতার জন্য না কাজ করে, তাহলে সে কৃতদাস থেকে যাবে। কাতরে কৃতদাস থাকবে, ওই যে মানে তাকে কৃতদাস হিসেবে ব্যবহার করা হবে। পরাধীন থাকা মানে তো সে কৃতদাস। ওকে, আচ্ছা, আমি উচ্চারিত সত্যের মতো এবার সবাই এই পর্যন্ত বুঝছি না ভাইয়া? দেখছেন এবার সহজ লাগছে না? কিছু আছে ধরো অতিরিক্ত বোঝার, কিছু আছে। এবার আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। সবাই এটা ধরো, আগে কবিতা ধরো, বই দিয়ে লিখে ফেলো। এখানে সত্যের কথা মানে মুক্তির কথা, মুক্তির কথা। আমি উচ্চারিত স্বপ্নে, আমি উচ্চারিত মানে উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। স্বপ্নের কথা মানে মুক্তির কথা। উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার কথা বলছি। উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার কথা বলছি মানে এখানে বোঝানো হয়েছে, এখানে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হচ্ছে মুক্ত জীবনের ইঙ্গিত, মুক্ত জীবনের ইঙ্গিত। এখানে কবি যেটা বুঝাইছেন সেটা হচ্ছে যে আমাদের অতীতের কথা বলা হয়েছে এখানে, আবার ভবিষ্যতের কথা বলা হয়েছে। যে উনুনের আগুনে আলোকিত, এই উনুনের আগুনে আলোকিত মানে হচ্ছে তুমি আমাদের লাইফে, আমাদের জীবনে যে মরিচা ধরেছে, সেই মরিচাটা, আমাদের জীবনে যে মরিচা ধরেছে, সেই মরিচা আগুন দিয়ে দূর করে ফেলে আমরা নতুনভাবে ভবিষ্যৎ সাজাতে হবে, সেটাই বলছেন। বুঝাতে পেরেছি? এটাই কি লাস্ট কবিতা? হ্যাঁ, এটা আজকের জন্য লাস্ট কবিতা। আবার 9:30 বিদ্রোহী কবিতা আছে। আমি স্বপ্নের কথা বলছি, এখানে তোমাদের পরীক্ষাতে আসবে যে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার। স্বপ্নের কথা মানে কি? জ্বরের আর্তনাদ মানে কি বলছি তো। স্বপ্নের কথা মানে হচ্ছে মুক্তির কথা। উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার কথা মানে হচ্ছে মুক্ত জীবনের ইঙ্গিত। এখানে কবি অতীতের কথাও বলেছেন, আবার আমাদেরকে ভবিষ্যতের জীবনও দেখিয়ে দিয়েছেন। এখানে আগুন দ্বারা বোঝাতে চেয়েছেন যে মরিচা যেমন যে কোনো জিনিসের মানে আগুন যেমন যে কোনো জিনিসের মরিচা দূর করে দেয়, আমাদের লাইফে এরকম আগুন দিয়ে আমাদের যে সমস্যাগুলো আছে, অলসতাগুলো আছে, সেগুলো দূর করে দিয়ে আমাদেরকে সেভাবে হইতে হবে। ওকে, শেষ। আমি আমার মায়ের কথা বলছি। এখানে মায়ের কথা মানে কি জানো? সবাই দ্রুত লিখে ফেলি। আমি আমার মায়ের কথা বলছি মানে হচ্ছে স্বদেশ, স্বদেশের কথা। দ্রুত লিখে ফেলি ভাইয়া। আমি আমার মায়ের কথা বলছি মানে হচ্ছে স্বদেশের কথা। ওকে, এবং প্রকৃতির কথা। দ্রুত লিখে ফেলি ভাইয়া। স্বদেশের কথা এবং প্রকৃতির কথা। তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। শুনো, তোমার লাইফে যদি গতি না থাকে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। যেমন মনে করো এই যে একটা নদীর প্রবাহ আছে, এখন তুমি হঠাৎ করে পড়ে গেছো, তো তুমি পড়ে যাওয়ার পরে তোমার কি সাঁতার জানো না, তারপরও দেখবে ওই প্রবাহটা তোমাকে নিয়ে যাবে। তাইলে ভাইয়া গতি থাকলেই তুমি আগাতে পারবা। এটাই বলা হয়েছে যে যে তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। মানে তোমার লাইফে যদি গতি না থাকে তাহলে তুমি একসময় ধ্বংস হয়ে যাবা। ওকে, বুঝাতে পেরেছি ভাইয়া? বুঝাইতে পেরেছি? আলহামদুলিল্লাহ, সবাই বুঝছো ভাইয়া। তিনি আমার মায়ের কথা বলতেন, এখানে হচ্ছে প্রকৃতি ও স্বদেশের কথা। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। এত সহজ, এরপরও তুমি ভাইয়া যে কবিতা শুনতে জানে না। এখানে কবিতা মানে কি বলতো? ওই যে সত্য সুন্দর কল্যাণের এই কথাগুলো শুনতে চায় না, সে নদীতে ভাসতে পারে না। এখন তুমি বলবো ভাইয়া এটা কোন কথা?
নদীতে ভাসতে পারে না মানে কি? নদীতে ভাসতে পারে না মানে নদীতে ভাসতে পারে, বাট নদীতে ভাসার মাঝে যে একটা আনন্দ, সেই আনন্দটা অনুভব করতে পারে না। কারণ তুমি তো স্বাধীনতার কথাই শোনো না, তোমার যেটা বিরক্ত লাগে। যে কবিতা শুনতে চায় না, মাছের সঙ্গে খেলা করতে পারে না। তুমি যদি কবিতা শুনতে না চাও, তুমি যদি অতীত মানুষের ইতিহাস না জানো, তুমি যদি সংগ্রামের ইতিহাস না জানো, মাছের সঙ্গে খেলার মাঝে যে একটা আনন্দ, সেটা তুমি পাবা না। এই পর্যন্ত সবার একটু 1 মিনিট দেখে নাও। ওকে ওকে হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। দ্রুত দ্রুত ভাইয়া, এগুলো কিন্তু আমি সহজে প্রথমে বুঝিয়ে দিয়েছি। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না, মানে মাতৃহৃদয়ে যে তার আবেগ এবং মায়ের প্রতি তার যে ভালোবাসা, আকর্ষণ, সেটা অনুভব করে না। লেখো, মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না মানে যে, এমন করো তুমি যদি স্বাধীনতার, আচ্ছা তুমি বলো, তুমি যদি এখন আমার পড়ার ক্লাসটা না করো, তাহলে তুমি আগামীকালকে পশু পরীক্ষা ভালো করবা না। এরকম কেউ যদি এরকম কবিতা না শুনে, অতীত মানুষের ইতিহাস সংগ্রামের কথা যদি কেউ না শুনে, তাহলে সে হচ্ছে মায়ের কোলে সে গল্প শুনতে পারে না। মানে হচ্ছে মাতৃহৃদয়ের মাতৃহৃদয়ের যে ভালোবাসা, মাতৃহৃদয়ের যে আবেগ, মাতৃহৃদয়ের যে আবেগ, সেটা সে, মাতৃহৃদয়ের যে ভালোবাসা, মায়ের কোলের যে আবেগ, সেটা তাকে টানে না। ওকে, বুঝতে পেরেছি? বলো বুঝতে পেরেছি। আমি বর্তমানের কথা বলছি, তাহলে কবি আমাদেরকে বর্তমানের কথা বলছেন। আমি বিচলিত স্নেহের কথা বলছি। তুমি বলবে ভাইয়া স্নেহ কিভাবে বিচলিত হয়? স্নেহ কিভাবে বিচলিত হয়? স্নেহ কিভাবে বিচলিত হয় সেটা এখন আমরা দেখব। যে ভাইয়া এখানে স্নেহ মানে হচ্ছে ভালোবাসা, ভালোবাসা, আর বিচলিত মানে হচ্ছে শঙ্কা, সন্দেহ, চিন্তা, শঙ্কা। তাইলে কবি বিচলিত স্নেহের কথা বলছেন, কবি ভালোবাসার কথাও বলেছেন, কবি শঙ্কার কথা, সন্দেহের কথাও বলেছেন। বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? আমি বিচলিত স্নেহের কথা বলেছি বলতে বুঝাচ্ছেন যে, মনে করো তুমি যখন ভালো কোনো কাজে যাবা, তখন তোমার ভালোবাসার মানে তোমার স্নেহ, মনে করো যুদ্ধের জন্য যদি কেউ যায়, তাহলে তার জন্য ভালোবাসার যুদ্ধে সে ভালোবেসে যাচ্ছে, এদিকে আবার তার জন্য চিন্তাও হচ্ছে। এটা হচ্ছে বিচলিত স্নেহের কথা। আমি গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, ভাই সবাই লিখে ফেলি। গর্ভবতী বোনের মৃত্যুর কথা কারা এটা ঘটাইছে? পাকিস্তানি হানাদাররা। দ্রুত, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, এটা আমাদের অতীত ইতিহাস। ওকে, আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, সবাই এটা দেখো। ভালোবাসা দিলে মা মরে যায়, এই জিনিসটা কি? ভালোবাসা দিলে মা মরে যায়, এই জিনিসটা সবাই দ্রুত লিখে ফেলি। যে যখন আমরা দেশ মাতৃকা, মানে দেশটা আমাদের একটা মা, এই দেশ মাতৃকার জন্য যখন আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি, তখন আমাদের যে মূল মা আছে, ওই মায়ের জন্য ভালোবাসা তুচ্ছ মনে হয়, শেষ। এটা হচ্ছে ভালোবাসা দিলে মা মরে যায়। সবাই এটা আমার সাথে 2 বার বলো। যে গালিব ভাইয়া বলছে, আমরা যখন দেশের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি, এই দেশের ভালোবাসার জন্য আমাদের নিজ মায়ের ভালোবাসাটা তখন তুচ্ছ হয়ে যায়। তখন বলো, কেউ কি দেশের জন্য মায়ের ভালোবাসার কাছে বসে থাকে না? সবাই যুদ্ধে চলে যায়। এই হচ্ছে কাহিনী। ওকে, যুদ্ধ আসে, ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়, মানে মায়ের ছেলে যারা, এরা যুদ্ধ আসে, যুদ্ধ করে আবার চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি, একদম সহজ। আমি আমার ভাইয়ের কথা বলছি, আমি একদম শেষে সামারি দিয়ে দিব। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, স্বাভাবিক। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। দ্রুত লিখে ফেলবে। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সবাই দ্রুত, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না মানে কি বলতো? এটা কি বলছি? যে সূর্যের ন্যায় শক্তি হৃদয় ধারণ করতে পারে না। দ্রুত লিখে ফেলি ভাইয়া। সূর্যের ন্যায় শক্তি হৃদয় ধারণ করতে পারে না। সূর্যের ন্যায় শক্তি হৃদয় ধারণ করতে পারে না। এই দ্রুত শেষ। ওকে, সবার হয়েছে? এবার আসো ভাইয়া, তাহলে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না মানে কি?
সূর্যের যে ন্যায় শক্তি হৃদয় ধারণ করতে পারে না। একদম সহজ ভাইয়া। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিলে, কারণ তিনি কৃতদাস ছিলেন। মানে আমাদের পূর্বপুরুষদেরকে বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠী কৃতদাস হিসেবে ব্যবহার করেছেন। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? শেষ, আমাদের কবিতা তো শেষ। আমরা কি তার মতো, মানে আমাদের পূর্বপুরুষের মতো, সবাই লিখে ফেলি, পূর্বপুরুষের মতো, পূর্বপুরুষের মতো, দ্রুত লিখে ফেলো ভাইয়া। আমরা কি তার মতো মানে কি বলতো? পূর্বপুরুষের মতো। আমরা কি তার মতো মানে আমরা কি পূর্বপুরুষের মতো কবিতার কথা বলতে পারবো? কবিতা মানে কি মনে আছে তো? আমরা কি তার মতো মানে পূর্বপুরুষের মতো স্বাধীনতার কথা বলতে পারবো? ওকে, এখানে মূল যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে কবি আমাদের যে পূর্বপুরুষ যারা আছেন তাদের অনুসারী হতে চাচ্ছেন। শেষ, যেখানে টোটাল কি বোঝানো হয়েছে, যে কবি এখানে বোঝাতে চেয়েছেন আমাদের পূর্বপুরুষ যারা আছেন আমরা যেন তাদের মতো হই। ওকে, বুঝাইতে পেরেছি? এবার তোমাকে আমি গল্পের মাধ্যমে এটা বুঝাই দিই, তাইলে তোমার এটা মুখস্থ হয়ে যাবে। ওকে, গল্পটা ধরো তো ভাইয়া, সব গল্পটা ধরো। প্রথমে আমার জাফর দাদা আমাকে বলছেন যে গালিব শোনো, তুমি পূর্বপুরুষের মতো হও ভাই। তা আমি বলছি আচ্ছা হইলাম। শোনো, পূর্বপুরুষরা ছিলেন কৃষিজীবী, তাদের হাতে মাটির চিহ্ন ছিল, তাদের পিঠে অত্যাচারের চিহ্ন ছিল। আমাদের পূর্বপুরুষরা পাহাড়ে বসবাস করতেন, বনে বসবাস করতেন, সাপদের সাথে বসবাস করতেন, পতিত জমি আবাদ করে খেতেন, কবি এবং কবিতার কথা বলতেন। শেষ। ওকে, আচ্ছা শোনো, কবিতা কি? জিহ্বায় উচ্চারিত সত্য শব্দ কবিতা, সত্য শব্দ চাষ করা জমির শস্য দানা কবিতা। আচ্ছা শোনো, এই কবিতা যদি কেউ শুনতে না চায় তাহলে সে কি হবে? সে জ্বরের আর্তনাদ শুনবে, দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, আজন্ম কৃতদাস থেকে যাবে। আচ্ছা শোনো, আমি যা বলছি, তিনি স্বপ্নের কথা বলেছেন, উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার কথা বলেছেন, মায়ের কথা বলেছেন, প্রবাহমান নদীর কথা বলেছেন, যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। হ্যাঁ, কি লাইন বাদ পড়ছে ভাইয়া? আচ্ছা শোনো, আমি যা বলছি সব এটা তো বলছি। কেউ যদি কবিতা শুনতে না চায় সে নদীতে ভাসতে পারে না, মাছের সঙ্গে খেলতে পারে না, মায়ের কোনো সে গল্প শুনতে পারে না। আচ্ছা শোনো, আমি যা বলছি কিংবদন্তির কথা বলছি, পূর্বপুরুষের কথা বলছি, বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়, ভাইয়ের কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলেছি। যে কবিতা শুনতে চায় না, সন্তানের জন্য মরতে পারে না, ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, সূর্যকে হৃৎপিণ্ড ধরে রাখতে পারে না। শুনো, এই জিনিসগুলো মেবি ওই জিনিসগুলো কবিতার ভিতরে নাই, জাস্ট হচ্ছে ওই লাইনগুলো মেবি বাদ গেছে। তুমি এটা শোনো, কিছু পেতে চাইলে তোমাকে কিছু জিনিস করতে হবে। যেমন তুমি যদি জমি চাষ করো তুমি শস্য পাবা, তুমি যদি মৎস্য চাষ করো প্রবাহমান নদী তোমাকে মাছ দিবেই দিবে, তুমি যদি গাভীর পরিচর্যা করো জননীর আশীর্বাদ মানে গাভীর দুধ, এটা তোমাদের পরীক্ষা আসবে, জননীর আশীর্বাদ মানে কি? গাভীর দুধ তুমি পাবাই। তুমি যদি ভাইয়া লোহ জ্বালাও তাহলে তুমি হচ্ছে ভাইয়া ইস্পাতের অস্ত্রধারী, তুমি হবাই হবা। ঠিক আছে, এই যে লাইনগুলো বুঝিয়ে দিয়েছি। ওকে, তার মানে এটা হচ্ছে কোনো কিছু পেতে চাইলে তোমাকে কিছুর পরিচর্যা করতে হবে। আর দীর্ঘদেহ পুত্রগণ দ্বারা বাংলাদেশের দৈহিক শক্তি সম্পন্ন সন্তানদের সম্বোধন করেছেন। এগুলো বাদ গেছে না? এগুলো বুঝি নেই। হ্যাঁ, এবার বুঝছো না? এবার বুঝছো তো ভাইয়া? এবার তুমি আমাকে মন থেকে বলো ভাইয়া, তুমি কি এই কবিতাটা বুঝছো? আমি কিংবদন্তির কথা বলছি, পুরুষের কথা বলছি, তুমি টোটালি এই কবিতাটা কি বুঝতে পেরেছো? তাইলে টোটাল এখানে আমাকে আবু জাফর ওবায়দুল্লাহ যে বিষয়টি বলতে চাচ্ছেন, যে আমাদেরকে, আমি যদি তোমাকে এখন সিকিউ কিভাবে লিখবা সেটা যদি আমি বলে দিই, যে টোটাল আমাদেরকে আমাদের পূর্বপুরুষের অনুগামী হইতে হবে। আমাদের পূর্বপুরুষরা যেরকম পাহাড়ে বসবাস করছেন, সংগ্রামী ছিলেন, সারাদিন কাজ করতেন, সংগ্রাম করতেন, পতিত জমি আবাদ করে খাইতেন, কবিতার কথা বলতেন, এই কাজ করতেন, সেই কাজ করতেন, এইভাবে করতেন, আমরাও ঠিক এইভাবে হইতে হবে। এই
বুঝা গেছে? বারবার এটা পড়ো, ঠিক আছে? দীর্ঘদেহ পুত্রগণ, হ্যাঁ, বাংলাদেশের বলিষ্ঠ দৈহিক শক্তি সম্পন্ন সন্তানদের দীর্ঘদেহ পুত্রগণ বলেছেন। বাংলাদেশের দৈহিক ও শক্তি সম্পন্ন সন্তানদের দীর্ঘদেহ পুত্রগণ বলেছেন। লাস্টের লাইনগুলো বুঝেইছি তো ভাইয়া, তুমি পড়লেই বুঝে যাবা। আচ্ছা শুনো, তোমরা যারা টার্গেট ডিউ ইউনিট ব্যাচ, আলহামদুলিল্লাহ আমাদের প্রতিদিন অনেক শিক্ষার্থী ভর্তি হচ্ছে। এই যে আমি ক্লাস থেকে বের হলে তোমরা অনেকে নক দিচ্ছ, তো আমি চাচ্ছি তোমরা দ্রুত যে 2024 জন আমাদের প্রথম যে টার্গেট, যে স্পেশাল ডিসকাউন্ট এবং গিফট পাবে, এই 2024 জন দ্রুত হয়ে গেলে আমরা হচ্ছে আমাদের মূল যে গিফটগুলো সেগুলো পাঠানো শুরু করে দিব। টার্গেট ডিউসি ইউনিট ব্যাচে একই, ইনশাল্লাহ ভালো কিছু পাবা। তোমাদেরকে আমি মোটামুটি আজকে যে 3টা কবিতা শেষ করেছি, আচ্ছা ভাইয়া তোমাদেরকে আমি 3টা কবিতা শেষ করেছি আজকে। বলে এই 3টা কবিতা আমরা পারবো। প্রথম আমরা পড়ছি প্রতিদান। প্রতিদান এটা কি বলতো? এটার মূল কথা কি? এটার মূল কথা হচ্ছে মানুষ আমাকে যতই মারুক, অত্যাচার করুক, আমি মানুষের ভালোর জন্য কাজ করব, এটাই আমার জীবনের উদ্দেশ্য। এটা করলে আমি সুখ পাবো। শেষ। তোমার যতই সিকিউ এখান থেকে যতই আসুক, তুমি শুধু লিখবা মানুষের কল্যাণ, মানুষের ভালোবাসা, মানুষের জন্য কাজ করা। মানুষ তোমার মেরে ফেললেও তুমি তার ভালোবাসার জন্য, ভালোর জন্য, উপকারের জন্য কাজ করবা। এই হচ্ছে এই বিষয়টা। ওকে, এরপরে তুমি প্রতিদানের পরে পড়ছো ফেব্রুয়ারি 1969। ফেব্রুয়ারি 1969 এটা আমি একদম সহজে বুঝিয়ে দিচ্ছি ভাইয়া। 1952 সনে যে কাহিনী হয়েছে, 1969 সনে একই কাহিনী হয়েছে। এইটার সাথে এটা মিল আছে, মিলটা বুঝিয়ে দিচ্ছি। এখন আমরা পড়ছি, আমি কিংবদন্তির কথা বলছি। এখানে হচ্ছে কিংবদন্তি মানে লোকের মুখে মুখে শোনা গেছে, এমন মানে মানুষের মুখে মুখে শুনতে যে কাহিনীগুলো, যে আমাদের অতীতের মানুষ এভাবে ছিল, এখন কবি বলতে চাচ্ছেন আমাদেরকেও ঠিক সেভাবে হইতে হবে। পারা যাবে না আল্লাহর রহমতে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকালে আমরা 3টা কবিতা শেষ করছি, এখন আবার আমরা 3টা কবিতা শেষ করছি, 6টা। আর একটা কবিতা আমরা শেষ করবো, সেটা হচ্ছে বিদ্রোহী। সেটা হবে রাত 9টা 30। আর রাত সন্ধ্যা 7টা 20-এ তোমাদের হচ্ছে লাইভ এক্সাম হবে। 9টা 30-এ বিদ্রোহী কবিতার ক্লাস হবে। তাহলে আমাদের আজকের জন্য কবিতার ক্লাস শেষ। সবাই এখন সুন্দর করে জাস্ট চাটা খেয়ে নাও, পানি খেয়ে কবিতাগুলো, এই 3টা কবিতা দ্রুত শেষ করে ফেলো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে রাত 9টা 30-এ বিদ্রোহী এবং লাল সালু নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে।